কপিল দাস মুর্মুর শেষ কাজ। কপিল দাস মুর্মু একজন বৃদ্ধ সাঁওতাল ব্যক্তি, তার জীবনের শেষ কাজ কি সেটাই আমরা এই গল্পের মাধ্যমে জানব। গল্পটি শওকত আলীর লেখা লেলিহান স্বাদ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গল্পটা আসলে আর একটু বড় সাইজের, এটাকে একটু সংক্ষিপ্ত এবং পরিমার্জিত করে এইচএসসির পাঠ্য বই অন্তর্ভুক্ত করা হয়েছে যেন আমরা এটা পড়তে পারি। এবং আজকে আমরা এটা এত ডিপলি পড়ব যাতে করে আমাদের এইচএসসির বোর্ড পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিকিউ, এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ভালো ফলাফল করতে পারি। সো কপিল দাস মুর্মুর শেষ কাজ এইটা লিখেছেন শওকত আলী। এই সেই ব্যক্তি যিনি প্রায় 82 বছর বেঁচে ছিলেন এবং তিনি এই গল্পটাকে রচনা করেছেন, যিনি মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, ইতিহাস এবং সমাজ বিজ্ঞান, জীবনবোধ নিয়ে অনেক লেখালেখি করেছেন। সো শওকত আলী 1936 সালের 12 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জন্মগ্রহণ করেন। তার মাতা মুসাম্মদ সালেমা খাতুন, পিতা খুরশেদ আলী সর্দার। এবং শিক্ষা জীবনে তিনি আর্থিক সংকটের মধ্যে দিয়ে গিয়েছিলেন। তিনি 1952 সালে ছাত্র রাজনীতিও করেছেন এবং 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ করেছেন, অর্থাৎ মাস্টার্স করেছেন। 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন। এবং শওকত আলী সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন, শিক্ষকতা করেছেন এবং জগন্নাথ কলেজে, এখন যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আগে একসময় সেটা জগন্নাথ কলেজ ছিল, কলেজটাকে বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে। সো ওই কলেজেও তিনি টিচার হিসেবে ছিলেন, সেখানে তিনি পড়াশোনা করিয়েছেন এবং সর্বশেষ সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে তিনি কর্মরত ছিলেন। শওকত আলীর সাহিত্য ভাবনার মূল প্রবণতা হলো জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা এবং বিচিত্র জীবন প্রবাহকে শিল্পাবয়ব প্রদান। নৃতত্ব, ইতিহাস, সমাজবিজ্ঞানে তার বিশেষ আগ্রহ রয়েছে, যা প্রতিফলন ঘটেছে তার রচনায়। অর্থাৎ তার লেখাগুলো পড়লেই দেখা যায় তিনি জীবনবোধ, তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা আমাদের যে সমাজ বিজ্ঞান বা আমাদের যে সমাজ ইতিহাস সেগুলোর একটা ছাপ তিনি না লেখার মধ্যে আমাদেরকে দিয়ে গিয়েছেন বা আমরা যেটা জানতে পারি। তিনি পুরস্কারও পেয়েছেন। 1968 খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। মাথায় রাখবা 1868 সালে কিন্তু প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেছিল, যেটা আমরা সাহিত্য খেলা সেই প্রবন্ধে পড়েছি। এবং 1990 সালে তিনি 21শে পদক পান, অর্থাৎ 2টা পুরস্কার পেয়েছেন। 1968 সালে বাংলা একাডেমি, 1990 সালে তিনি পেয়েছেন 21শে পদক। 2018 সালে প্রায় 82 বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তার অনেকগুলা বই আছে, উপন্যাস এবং গল্পগ্রন্থ, যেগুলো পরীক্ষায় আসার মতো। তার মধ্যে পিঙ্গল আকাশ, এগুলোকে একটু মাথায় রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। পিঙ্গল আকাশ, যাত্রা, প্রদূষে প্রাকৃত জন। তার সাহিত্যিক ছদ্মনামও বলা হয় প্রদূষে প্রাকৃত জন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্রদূষে প্রাকৃত জন বলতে তুমি কাকে জানো বা কার সাহিত্যিক ছদ্মনাম, সেটার উত্তর হবে শওকত আলী। এবং দক্ষিণায়নের দিন, কুলায় কাল স্রোত, পূর্বরাত্রি পূর্বদিন, ওয়ারিশ, উত্তরের ক্ষেপ, নারাই। নারাইটা মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়েই তিনি লিখেছেন, উপজাতিদের জীবন ব্যবস্থা নিয়ে। এই যে দেখো শওকত আলীর পিঙ্গল আকাশ, এটা তার প্রথম উপন্যাস, এটি তিনি সবার প্রথম লিখেছেন। দক্ষিণায়নের দিন, প্রদূষে প্রাকৃত জন, ওয়ারিশ, তারপর নারাই, যাত্রা, কুলাইকাল স্রোত, উত্তরের ক্ষেপ, এগুলো তিনি নির্মাণ করেছেন তার লেখনের মাধ্যমে, বা তিনি আমাদের জন্য এই উপন্যাসগুলো লিখেছেন। সো আমি একেবারে ছবিগুলো দিয়ে দিচ্ছি যাতে করে তুমি ভিজুয়ালাইজ করতে পারো। তুমি আমার পেইড ব্যাচে ভর্তি হয়েছে, শুধু নাম দেখে অনেক সময় মনে নাও থাকতে পারে, বাট এই ছবিগুলো দেখে রাখলে হবে কি, তোমার মাথায় থাকবে যে না, এখানে তো দেখেছি যে শওকত আলীর নাম ছিল, এই বইগুলোই কিন্তু তিনি লিখেছেন। আমি একেবারে কাভারগুলোর ছবি দিয়ে দিয়েছি, কারণ তোমাকে একটা বেস্ট সার্ভিস দিলে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গায় রেজাল্ট ভালো হবে। সো আমরা যদি দেখি তার গল্পগ্রন্থ 3টা তিনি লিখেছেন। উন্মূল বাসনা, লেলিহান স্বাদ, যে এই লেলিহান স্বাদ থেকে আমরা কপিল দাস মুর্মুর শেষ কাজ, অর্থাৎ এই সাঁওতাল বৃদ্ধের জীবনের শেষ কাজটা কি সেটা নিয়ে আলোচনা করব। এবং উন্মূল বাসনা তার লেখা বই। সো এগুলো গল্পগ্রন্থ। গল্পগ্রন্থ মানে এই বইয়ের মধ্যে ধরো 10টা 15টা 20টা গল্প দেয়া আছে, যেগুলো লেখক তার গল্প মনে হয়েছে তিনি সেই গল্পগুলোকে লিখেছেন। হয়তো তার জীবনবোধ এবং তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে তিনি চিন্তা ভাবনা করে এই গল্পগুলো তৎকালীন সময়ে লিখেছেন। আমরা যে সময়ে এই বইগুলো পেয়েছিলাম, যেই সময়ের কথা বলছিলাম, তখন কিন্তু মানুষের বিনোদনের একটা অন্যতম উপায় ছিল সাহিত্য চর্চা করা। তারা বইপত্র পড়তো এবং সেইখান থেকে জীবনের রসবোধ এবং আনন্দ পেত। তখন তো মোবাইল, টিভি এই জিনিসগুলো এত বেশি পরিমাণে ছিল না। সো সেই জায়গা থেকে এই গল্পগুলো পড়ে মানুষের সময় কাটতো এবং ভালো ভালো গল্প পড়ে তারা সাহিত্য চর্চা করত। সো এই গল্পগুলা বা গল্পগ্রন্থগুলো আমরা দেখি যে শওকত আলীর লেখা।
এবং আমরা যেই কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটি, সেটি লেলিহান সাদ, যেটা 1977 সালে প্রকাশিত হয়েছে, এই বই থেকে নেওয়া হয়েছে। সো আমরা যদি মূল গল্পে যাই, কপিল দাস মুর্মুর হচ্ছে একজন সাঁওতাল বৃদ্ধ লোক। সে জীবনের শেষ অংশে এসেছে এবং জীবনের শেষ অংশে আমরা দেখি মানুষ অনেক স্মৃতিচারণ করে, যে তার অল্প বয়সে কি করেছিল, ছোট থাকতে সে কি করত, কোন কোন জায়গায় ঘুরতে যেত, তার কোন বন্ধু ছিল, কোন কোন কাজ সে করেছিল। মানুষ যখন বৃদ্ধ হয়, দেখবা আমাদের দাদা নানিরা বা বাবা মা বেশি বয়স হলে ওনারা হচ্ছে বারান্দায় বসে থাকেন, কিংবা অনেক সময় বিছানায় শুয়ে থাকেন, বাইরে বাসা বড় হলে উঠানে বসে রোদ পোহান এবং অনেক কিছু চিন্তা ভাবনা করেন। সো এই চিন্তা ভাবনায় কিন্তু তাদের অতীতের স্মৃতিগুলো ফুটে আসে। সো কপিল দাস মুর্মুর এমন একজন বৃদ্ধ যে বসে তার জীবনের শেষ প্রান্তে এসে সে অতীতকালের কথাগুলোকে চিন্তা ভাবনা করছিল, কখন কি হচ্ছে। এর মধ্যেই তিনি হঠাৎ করে শুনতে পান যে তিনি সাঁওতাল বৃদ্ধ, অর্থাৎ তিনি একজন সাঁওতাল জাতির মানুষ। সো সাঁওতালদের জায়গা জমি সাধারণ মানুষরা দখল করে নিবে, এরকম একটা কথা তিনি শুনছেন এবং এইটা শুনে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। সাঁওতালরা সমতলে বাস করে, আমরা জানি উপজাতিরা সাধারণত পাহাড়ে বাস করে, এদেরকে পাহাড়ি মানুষ বলা হয়, বিশেষ করে গারোদের। সো কিন্তু সাঁওতাল ধর্মের মানুষরা কিন্তু আমাদের মতো সমতল সমভূমিতেই বসবাস করেন। সো এই সমভূমিতে বসবাস করার কারণে সাধারণ বা বাঙালি মানুষ অনেক ক্ষেত্রেই তাদের জমি ভূখ দখল করতে চায়, তাদের বসতবাড়ি ভেঙে সেখানে চাষাবাদ করতে চায়। সো কপিল দাস মুর্মুর বৃদ্ধ বয়সে এরকম একটা ঘটনা দেখে এবং তিনি যখন যুবক ছিলেন তখনও এরকম ঘটনা তিনি দেখেছেন, কিন্তু এইবার এই ঘটনা দেখে তিনি দেখলেন যে কেউ ওইরকমভাবে প্রতিবাদ জানাচ্ছে না। সো কপিল দাস মুর্মু বৃদ্ধ হয়েও এই জিনিসটার প্রতিবাদ জানিয়েছে এবং তিনি বৃদ্ধ বয়সে নাতি নাতনিদের সাথে গল্প গুজব করছে, এই নিয়ে পুরো গল্পটা সামনের দিকে ড্রাইভ দিবে। সো আমি পুরো গল্পটাকে লাইন বাই লাইন পড়াবো এবং গুরুত্বপূর্ণ লাইনগুলোকে ইয়েলো কালার করে দিচ্ছি, যাতে করে তুমি এমসিকিউতে সর্বোচ্চ নাম্বার পাও। আমার মূল টার্গেট কি? তোমাকে একটা বেস্ট সার্ভিস দেয়া। তুমি ক্লাস করে স্যাটিসফাইড হলে, ঘটনাটাকে ধরতে পারলে, সৃজনশীলে কিংবা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা, ঢাকা, জগন্নাথ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে, সেগুলোতে ভালো করবা। এর বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এমসিকিউতে তুমি দারুণ করতে পারবা। ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ কিংবা হচ্ছে তোমার রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সাস্ট কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা বেগম রোকেয়াকে দেখি, বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেখি, আমরা দেখি যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কিংবা এর বাইরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলা, কিংবা তুমি যদি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দাও, তোমার কিন্তু এই গল্পটা ইম্পর্ট্যান্ট। বাতাস উঠলে এখন টাঙনের পানিতে কাঁপন লাগে না। টাঙন বলতে এই যে পাহাড়ের মধ্যে যে জলধারাগুলা থাকে না, যে পাহাড়ের মধ্যে নদীর মতো পানি যে যায়, সেটাকে টাঙন বলা হয়। কিন্তু এই গল্পে টাঙন বলতে তিনি ঠাকুরগাঁও এলাকার টাঙন নদীর কথা বোঝাচ্ছেন। অর্থাৎ বলা হচ্ছে বাতাস উঠলে, এখন বাতাস দিলে এই টাঙন নদীতে আর ওইরকম ঢেউ দেখা যায় না। পানি এখন অনেক নিচে, পানি নিচে নেমে গেছে, বালি কেটে কেটে ভারী ধীর স্রোতে এখন শীতের টাঙন বয়ে যায়। বলা হচ্ছে যে বালু তুলতে তুলতে পানি নিচে নিয়ে গেছে, পানির তলায় বালি চিকমিক করে, কোথাও কোথাও সবুজ গোলম স্রোতের ভিতরে ভাটির দিকে মাথা নেড়ে বা মাথা রেখে এপাশ ওপাশ ফেরে চতুর দু একটা মাছ তীর তীর করে উজানে ছুটে গেলেও আবার ভাটিতে ফিরে আসে, কিন্তু কাঁপে না পানির স্রোত। তো বলা হচ্ছে যে ওই যে মাটি বা বালি তোলার কারণে নিচে হয়ে গেছে এবং পানির নিচে চিকচিক করে বালি দেখা যাচ্ছে। বাতাস দিলে অনেক সময় যে পানিতে গুল্ম থাকে, নদীতে অনেক সময় তোমার বিভিন্ন ধরনের শাক থাকে, কলমি শাক থাকে, সো এগুলো এপাশ ওপাশ ফিরে কয়েকটা মাছ দৌড়ে উজানের দিকে যায়, আবার তোমার হচ্ছে নদীর মধ্যে চলে যায়। সবই হচ্ছে, কিন্তু স্রোত বা নদীর ঢেউ তিনি আর দেখতে পাচ্ছেন না। এমনকি সাঁকোর উপর দিয়ে, সাঁকো বলতে আমরা সাধারণত ব্রিজ বুঝি, সো তৎকালীন সময়ের যেহেতু কথা, সাঁকো বলতে আসলে বাঁশ দিয়ে যে ব্রিজ বানানো হয় সেটাকেই সাঁকো বলা হচ্ছে। সাঁকোর উপর দিয়ে চিনি কলের ভারী আখ বওয়া ট্রাকগুলো, বলা হচ্ছে চিনি কলের জন্য আমরা যে আখ থেকে চিনি বের করি, ওই আখগুলো ট্রাক দিয়ে সেই ব্রিজের উপর দিয়ে বা সাঁকোর উপর দিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে অনেক শব্দ হচ্ছে, যাবার সময় সাঁকোর থামগুলো গুম গুম শব্দ করে ওঠে, কিন্তু পানির স্রোত তেমন ধীর তেমন শান্ত। বলা হচ্ছে যে ওই ট্রাকগুলো যাওয়ার সময় গুম গুম শব্দ হয়, একেবারে পুরো সাঁকোটা কাঁপে, কিন্তু পানির স্রোতে কোনো পরিবর্তন দেখা যায় না, ওটা ধীর স্থির নীরবই আছে।
তারপর বলা হচ্ছে আসমান কিংবা কান্দর। কান্দর বলতে সমতল ভূমিকেই বোঝানো হচ্ছে। অনেক সময় আমরা দেখি যে পানি বাড়লে অনেক সমতল জায়গা ডুবে যায়, আবার যখন পানি কমে যায় তখন সেটা ভেসে ওঠে। আমরা কিশোরগঞ্জে কিংবা টাঙ্গুয়ার হাওরের দিকে এই জিনিসগুলো দেখি যে পানি যখন বাড়ে তখন এইটা পানির নিচে থাকে, পানি কমে গেলে আবার এটা সমতল ভূমি দেখা যায়, ওইটাকে বলা হয় কান্দর। অর্থাৎ আসমান কান্দর, আর দিগন্ত জুড়ে যে শীতের একটা শান্ত ভাব থাকবার কথা, সেই ভাবটা টাঙ্গনের স্রোতে আজকাল সব সময় ধরা থাকে। বলা হচ্ছে যে আকাশে এবং বাতাসে যে একটা ঠান্ডা ভাব থাকা দরকার, এটা আবার যে টাঙ্গন অর্থাৎ ওই নদীর বাতাসে বা নদীর প্রাণীর স্রোতে কিছুটা তিনি পাচ্ছেন। সো তিনি আসলে কে? আর ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যই কিনা কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে পারে। অর্থাৎ ওই বাতাসে কিছুটা নিজেকে ঝিমানোর জন্য বা আনন্দ দেওয়ার জন্য রোদের দিকে পিঠ দিয়ে সেই নদীর পাশে ঝিমোতে থাকে কপিল দাস মুর্মু, যিনি একজন বৃদ্ধ লোক। মুর্মু কিন্তু সাঁওতালদের একটা জাতের নাম, অর্থাৎ সাঁওতালদের অনেকগুলা জাত আছে, প্রায় 12টার মধ্যে। এর মধ্যে একটা জাত হচ্ছে মুর্মু। মুর্মু মানে হচ্ছে নীল গাভী বলা হয়। সো সাঁওতালদের একটা জাত আছে মুর্মু জাতি। মুর্মু জাতির আবার অনেকগুলো উপজাতি আছে, সেটা তুমি এই গল্পের যখন শব্দার্থ টিকা পড়বা সেখানে মুর্মু শব্দের বিস্তারিত জেনে নিবা। মুর্মু শব্দের অর্থ নীল গাভী, এটা সাঁওতালদের একটা জাতকে বোঝানো হচ্ছে। তারপরে দেখো বলা হচ্ছে তার চারদিকে নানা শব্দ, কিন্তু সেসব তার কানে ঢোকে কিনা বোঝা মুশকিল। ধরো কীরকম গো গো চিৎকার করতে করতে চিনিকলের টাকগুলো ছুটছে। ফার্মের ভিতর বিনোদ মিস্ত্রির খান 2 ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু রেখেছে। তাহলে দেখো ফার্মের ভিতরে বিনীত মিস্ত্রি, তাহলে যদি বলা হয় যে কার ট্রাকের কথা বলা হচ্ছে, ফার্মের ভিতরে কার ট্রাক ছিল? বিনোদ মিস্ত্রির ট্রাক। কয়টা? 2 ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে। তার ধক ধক শব্দ একটানা সকাল থেকে দুপুর রাত ধরে ক্রমাগত হয়েই চলেছে। নদীর ওপারে আবার কোথায় এক রাখালের সারাদিন ধরে একটা বনসুর বাঁশিতে বাজিয়েই যাচ্ছে। এ সবই তার কানে ঢুকবার কথা, কিন্তু কপিল দাস চুপচাপ মাথাটা ডাইনে বায়ে অল্প স্বল্প দুলছে আর বসে রয়েছে, তো বসেই রয়েছে। বলা হচ্ছে এত শব্দ হচ্ছে। এই যে ফার্মের ভিতরে বিনীত মিস্ত্রির 2টা ট্রাক্টর ট্রায়ালের জন্য আছে, এইগুলার শব্দ। নদীর ওপারে একটা ছেলে বাঁশি বাজাচ্ছে এবং সেখানে বনসুর, যদি বলা হয় কোন সুরে বাঁশি বাজানো হচ্ছে? বনসুরে। কোথায়? সারাদিন রাখাল বাঁশি বাজাচ্ছে নদীর ওপারে। এই সব কিছুর মানে কোনো কিছুই সেই কপিল দাস মুর্মু বা সেই বৃদ্ধ লোকের কানে ঢুকে না। সে মাথা ধুলিয়ে যাচ্ছে, এত শব্দ দেখার তার টাইম নেই। ওদিকে ছাগল বলা হচ্ছে ওদিকে ছাগল ঢুকে যদি তোমার সজি ক্ষেত মানে সবজি ক্ষেত তছনছ করে কি বিন্দি মাঝির, দেখো এখানে বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হরের বোন সিলভির সঙ্গে ঝগড়া বাঁধায় দেয়। তাহলে এখানে 2 জনের ঝগড়ার কথা বলছে। বিন্ধা মাঝির বউ, তাহলে বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হরার বোন সিলভির সাথে। তাহলে বিন্দা মাঝির বউ আর সোনামুখী নগেন হেরার বোন সিলভির সঙ্গে তোমার ঝগড়া বাঁধায়। নদীর উপরে খোলা কন্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে কোনো ভিনগায়ের কুকুর, এবং সেজন্য যদি এপারের বাচ্চারা লে লে হই হইও করে ওঠে, কপিল দাস নড়বে না, হেলবে না, কান পাতবে না, কাউকে একটা কথাও জিজ্ঞেস করবে না। বলা হচ্ছে যে এখানে যদি কেউ ঝগড়াঝাটিও লাগে, এখানে বিন্দা মাঝির বউ এবং সোনামুখী নগেন হোরের বোন। তাহলে পরীক্ষায় যদি আসে যে সোনামুখী নগেন হোরের বোনের নাম কি, উত্তর হবে সিলভি। কি হবে? সিলভি। এগুলো এমসিকিউতে আসবে কিন্তু, তাহলে এটা মাথায় রাখবে যে তারা যদি ঝগড়াও করে, একটা খরগোশ যদি নদীর ওপার থেকে তাড়িয়ে কোনো একটা মানে একটা খরগোশকে যদি কোনো একটা কুকুর তাড়িয়ে নিয়ে আসে এবং এটা দেখে যদি বাচ্চারা চিল্লিয়ে করে, এইটা শুনেও এই কপিল দাস বুড়ো একবারও তাকাবে না, কাউকে জিজ্ঞেসও করবে না। সে তার মতো আরামে আছে, বৃদ্ধ লোক, এত কিছু দেখার শোনার টাইম তার নাই। সো সে তার মতো করে জীবনটাকে উপভোগ করছে। আসলে কপিল দাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয়। তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব কিছুই একটা আরেকটার সাথে মেলানো, কানেক্টেড, সব কিছুই একে অন্যের জন্য হয়। মনে হয় এরকমই হয়ে আসছে দুনিয়ায়। ঝগড়া বলো, ঝাঁটি বলো, জন্ম বলো, মরণ বলো, সবই একটার সঙ্গে আরেকটা মেলানো। কত দেখলো সে জীবনে, সব কিছুই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে মিলে যায়। রাগ বলো, ক্ষোভ বলো, আবার হাসি খুশি মনের ভাব বলো, কিংবা সামনে প্রকাণ্ড কান্দর, কি কান্দরের উপরকার আসমান, আবার তার নিচে টাঙ্গনের স্রোত, সব কিছু যা দেখতে পাওয়া যাচ্ছে, যা শোনা যাচ্ছে, সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো। আসলে তার মনে হয় সংসারের অনেক ভেতরের শান্ত
ধীর এবং নিরবিচ্ছিন্ন একটা স্রোত আছে, সব কিছুর উপর দিয়ে ওই স্রোত বয়ে যায়, সেখানে কাঁপন নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই, সব কিছু সেখানে ক্রমাগত একটার সঙ্গে আরেকটা মেলানো। সো পরীক্ষায় অনেক সময় আসে যে কপিল দাস বরুর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয় কেন? তখন তুমি এই পুরো প্যাসেজটাকে লিখে দিলেই উত্তর পেয়ে যাবা। তার কাছে মনে হয় কারণ তার কাছে সবগুলোই প্রাসঙ্গিক, যে জন্ম, মৃত্যু, হাসি, কান্না, রাগ, অভিমান, ক্ষোভ, আসমান, জমিন কিংবা এই যে নদীর স্রোত, সব কিছুই একটা আরেকটার সাথে কানেক্টেড। কারণ সৃষ্টিকর্তা সব তৈরি করেছেন এবং আমরা দেখি প্রত্যেকটা জিনিসই একে অপরের উপর নির্ভরশীল, অর্থাৎ একটা ইকোসিস্টেমে চলে। আমাদের পানিও যেমন দরকার, বাতাস আসতে হলে মানে ওই পানির ঢেউও দরকার, সেই পানির ঢেউ আর বাতাস এগুলার মাধ্যমে আবার আমাদের শীতলতা, আবার আমাদের রাগ অভিমানের পরে আবার মানুষকে সাহায্য করা, ভালোবাসা দেখানো, পৃথিবীর প্রত্যেকটা ঘটনাই একে আরেকটার সাথে কানেক্টেড। এই জিনিসটাই তিনি বলেছেন যে পৃথিবীর পুরোটা জিনিসই একটা আরেকটার সাথে মেলানো মনে হয় তার, কারণ জীবনে সে অনেক দেখেছে এবং ঘুরে ফিরে দেখেছে প্রতিটা জিনিসই কানেক্টেড। ঝগড়াও হয় মানুষের মিল হওয়ার জন্য, মানুষের মিল হয়, তারপর ঝগড়া হয়, তারপর আবার তারা একত্রিত হয়, রাগ করে আবার ভালোবাসা প্রকাশ করে। এইভাবেই জীবন, সংসারে সব কিছু একটা আরেকটার সাথে মিলানো, আর এর মধ্যে দিয়ে জীবনটা কিভাবে যে শান্ত করে চলে যায়, একটা সময় যে আমরা বৃদ্ধ হয়ে যাই সেটা ধরতেও পারি না। তারপরে দেখো, ঠিক এই ধরনের একটা গা ছাড়া পরিতৃপ্ত ভাব আজকাল তাকে প্রায়ই পেয়ে বসে, আর সেজন্য শীতের রোদে পিঠ দিয়ে ভারী আরামে সে ঝিমোতে পারে। সো সে বলতেছে এই যে পৃথিবীর সব কিছু একটা আরেকটার সাথে কানেক্টেড, সংসার জীবনেও সেগুলো সে বুঝতে পেরেছে এবং সেটা বুঝতে পারার পরেই তার মনে হচ্ছে যে সে খুব আরামে এখন বিশ্রাম করতে পারে। জীবনে একটা বা সংসার জীবন একটা নির্দিষ্ট স্রোতে চলে শান্তভাবে, সে সেই স্রোতটা ধরতে পড়েছে জীবনের এই সময় এসে, তাই সে খুব রিল্যাক্স থাকে, কোনো পেইন নেয় না। কেউ ঝগড়াঝাটি করলে করুক, এটা জীবনের একটা অংশ। বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের এরকম একটা অবস্থায় এসে যায়। তো বলা হচ্ছে যে বয়স বাড়লে মনে হয় মানুষ এরকম চিন্তা ভাবনা করে। আবার বলা হচ্ছে তবে সবসময় কিন্তু এই ভাবটা থাকে না, অর্থাৎ তোমার এখন মনে হচ্ছে এরকম, কিন্তু চিন্তা ভাবনা তো পরিবর্তন হয়। বয়সের একটা সময় এই জিনিসটা মনে হয়, কিন্তু অন্য সময় তো এটা মনে নাও হতে পারে, সবসময় এই ভাবটা থাকে না। আর তখনই পুরনো ঘটনার ছবির পর ছবি সাজিয়ে নিয়ে আসে চোখের সামনে পুষ্ণ পর্বে। দেখো, পুষ্ণা পর্বে বলতে পুজোর আয়োজন, এটা তোমার চৈত্রক্রান্তি পৌষ মাসের দিকে হয়ে থাকে। তো পৌষ মাসের দিকে পুজোর একটা আয়োজন হচ্ছে। সো তিনি বৃদ্ধ লোক বসে বসে চিন্তা করছিলেন তার জীবনের কথা, যে একবার পুজো, পুষ্ণা পর্বে মানে একবার পূজার আয়োজনে কি তুমুল নাচ জুড়েছে দেখো কপিল দাস। তো সে নিজেকেই বলছে যে দেখো একবার পুজোর আয়োজনে কি পরিমাণ নেচেছিলাম আমি। তারপরে বলা হচ্ছে তার গলায় বাঁধা মান্দল কি রকম শূন্য। মান্দল মানে হচ্ছে তোমার বাদক দ্রব্য আর কি, তোমার হচ্ছে ওই যে বাজায় তবলা জাতীয় একটা জিনিস, যে তার গলায় বাঁধা মান্দল কীরকম শূন্যে ঘুরপাক খাচ্ছে, মেয়েদের গলায় কেমন শানানো সুর। কপিল দাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়, একের পর এক ঘটনা মনে পড়তে থাকে তার, আর ওই রকম ভাবে স্মৃতি তার সামনে পুরনো পসরা মানে হচ্ছে তোমার বিক্রির জন্য যেই পণ্যগুলা নিয়ে আসা হয় সেটাকে পসরা বলা হয়। বলা হচ্ছে তার সামনে পুরনো পসরা খুলে বসলে সে ভারী সুখে ওইসব পুরনো ঘটনার মধ্যে দিয়ে বিরোচন করে, অর্থাৎ বিক্রির জন্য আমরা যে পণ্যগুলো নিয়ে আসি। তো সে বলছে যে সে এখন একেবারে তার যৌবনকালে ফিরে গিয়েছে এবং পুরনো দিনের সেই স্মৃতিগুলো তার সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখে, যেমনি বিক্রির জন্য বিভিন্ন পণ্য ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেইভাবে তার চোখের সামনে সেই স্মৃতিগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে এবং সে সেটার মধ্যে বিচরণ করে। একবার সেই যে কি হলো, মহাজনের ধান খামার বাড়ি থেকে কিষানদের হাতে বিলিয়ে দিলি, মনে আছে সে কথা? তো সে নিজেকেই নিজে বলছে যে মহাজনের ধান খামার বাড়ি থেকে কিষান মানে কৃষকদের হাতে বিলিয়ে দিলি। বলা হচ্ছে মহাজনের ভাষা থেকে তুই ধান বিলিয়ে দিয়েছিলি কৃষকদের, মনে আছে এই কথা? সে নিজেকেই নিজে বলছে যে তোর মনে আছে একবার মহাজনের বাসা থেকে তুই ধান বিলিয়ে দিয়েছিলি কৃষকদের? আমরা অনেক সময় নিজেকে নিজে বলি না? তো সেইভাবে সে তার নিজের সাথে কথা বলছে। আর মানুয়েল পাদ্রিকে টাঙ্গুনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি, মনে নেই? এখন পরীক্ষায় যদি আসে কাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কপিল দাস মুর্মুর, সেটা হচ্ছে মানুয়েল পাদ্রিকে, এবং সেটা টাঙ্গুন নদীতে সে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। চকিতে সে দেখতে পায় বর্ষার ভরা টাঙ্গনের পানিতে পাদ্রি তলিয়ে গেল, ঘোলাটে পানির মধ্যে কালো জুতা। সো তার জুতা কিরকম ছিল? কালো রঙের ছিল। এমসিকিউ আসতে পারে। জুতা সদ্য তার পা দুখানি উপরে উৎক্ষিপ্ত হতে দেখা গেল স্পষ্ট করে। একটু পরেই ম্যানুয়েল পাদ্রি আবার ভেসে উঠেছিল, আর সে কি গাল! সাঁতরাতে শাসাচ্ছিল, দেখিস তোর বাপকে বলবো, দেখবো বিচার হয় কি না। সো এই জায়গায়
সেই ম্যানুয়াল পাদ্রি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, সে পানিতে ডুবে যাচ্ছে এবং সাঁতরাতে সে কপিল দাস মুর্মুকে বলছে যে তোর পাপের কাছে বিচার দিব, দেখি সে বিচার করে কিনা। সেই ছেলেবেলার কথা হাপন ছিল যখন সে, হাপন মানে বাল্যকাল আর কি, যখন সে ছেলে ছিল, মানে বালক ছিল, বালক বলা যায়। হাপন মানে কি বালক বলা ছিল, সেই ছেলেবেলার কথা। বালক ছিল যখন, মানে বাল্যকালের কথা বলা হচ্ছে। বালক ছিল যখন তোর তীর কীরকম নিখুঁত নিশানায় গিয়ে বৃত্ত কপিল দাস, মনে নাই সেই কথা বলা হচ্ছে। ওই যে বালককালে তুই যখন ছোট ছিলি, তুই যখন তীর নিশানা করে মারতি, এটা কিভাবে মানুষের শরীরে গিয়ে রাখতো, বা মানুষের না মানে পশু পাখির শরীরে রাখতো, তখন তো শিকার করে খেত, তোর মনে নেই? নিজেকে নিজে প্রশ্ন করছে। এই যে তীর মারা, তীর খেলাটাকে কিন্তু বলা হয় তীরন্দাজি, এবং ভুটানের কিন্তু জাতীয় খেলা বলা হয় এই আর্চারি বা তীরন্দাজিকে, ঠিক আছে। তারপরে দেখো, হ্যাঁ মনে আছে, নিজেকে নিজে বলছে। কপিল দাস মাথা দুলিয়ে দুলিয়ে নিজেকে শোনায়, সব মনে আছে। কেন মনে থাকবে না? সান্তালের বাচ্চা না সে? সান্তাল মানে সাঁওতালের কথা বলা হচ্ছে, যে সে সাঁওতালের বাচ্চা না। দেখতো খরগোশের পিছনে কে ছুটেছে অমন, সুখদেবের বেটা চতুর্মাঝি নাকি দীপদাসের বেটা কপিল দাস? সো সে নিজেকে নিজেই বলছে সুখদেবের বেটা চতুর্মাঝি। তাহলে পরীক্ষায় যদি আসে সুখদেবের ছেলের নাম কি? চতুর্মাঝি। পরীক্ষায় যদি আসে চতুর্মাঝির বাপের নাম কি? সুখদেব। আমরা পেয়েছি কাপিল দাস, কাপিল দাসের বাবার নাম হচ্ছে দীপদাস বা দীবদাস। তাহলে যদি পরীক্ষায় আসে কাপিল দাসের বাবার নাম কি? বা কপিল দাস, তো কাপিল তো না, কপিল দাস। আমি ওই যে কাপিল শর্মা দেখতে দেখতে কাপিল দাস বলছি, কপিল দাস। দেখো তাহলে আমরা বলতে পারি কি, যে কপিল দাসের বাবা হচ্ছে, কপিল দাসের বাবা হচ্ছে দীবদাসকে, দীবদাস। তাহলে ভালো করে মাথায় রাখবা। ওই যে নগেন হোরের তোমার বোনের নাম কি ছিল আমরা বলেছিলাম না একেবারে শুরুর দিকে, যে দেখো সিলভি, নগেন হোরের বোনের নাম সিলভি, বিন্দামাঝি ছিল ক্যারেক্টার হিসাবে। আমরা এখানে পেয়েছি সুখদাসের ছেলে, দেখো কে? সুখদাসের ছেলে চতুর্মাঝি, এবং দীপদাসের বেটা কপিল দাস, দীপদাসের ছেলে ছিল সে। আর ওই দেখ কাপিল দাসের শিকারী কুকুর কীরকম ছুটে যাচ্ছে তীর খাওয়া শিকারির পিছনে। সো এই কাপিল দাসটা মানে কপিল দাস যেই তোমার হচ্ছে শিকারীকে মারতো, ধরো কোনো একটা বন শুয়োর তারা মেরেছে বা খরগোশ মেরেছে, কপিল দাস মুর্মুর একটা কুকুর ছিল, সেই কুকুরটা সেই শিকারের কাছে দৌড়ে যেত। তারপর বলা হচ্ছে কপিল দাস মনের ভিতরে স্পষ্ট দেখতে পায় তার কালো রঙের কুকুরটাকে, যেটা তার কিশোরকালের সঙ্গী ছিল সর্বক্ষণ। কুকুরটা শেষ পর্যন্ত বাঘে খেলো। তো বলা হচ্ছে তার কুকুরটা ছিল কালো রঙের। তাহলে পরীক্ষায় যদি আসে কপিল দাস মুর্মুরের কুকুরটা কোন রঙের ছিল? কালো রঙের। এবং এই কুকুরটা কিভাবে মারা গিয়েছিল? এই কুকুরটাকে বাঘে খেয়েছিল, অর্থাৎ কপিল দাস মুর্মুর কুকুরটাকে বাঘে খেয়েছিল, তাই সেটা মারা গিয়েছিল। সেটা তার বাল্যকালের সাথী ছিল। কপিল দাস এক একদিন আবার নিজের কাছে গল্প ফাঁদে। সে এক একদিন সেখানে গিয়ে নিজের কাছে নিজে এসে গল্প করে। দূর থেকে দেখা যায় বুড়ো থেকে বুড়ো মাথা নাড়াচ্ছে আর ঝুঁকে ঝুঁকে দুলছে। কোন গল্পটা আরম্ভ করবে সে? বাহ, গল্পের কি আর শেষ আছে? নিজেকেই শোনায় বুড়ো। ধরো মেলার সেই ঘটনাটা। সো সে বলছে গল্পের কি শেষ আছে? কোন গল্পটা দিয়ে শুরু করব? আচ্ছা মেলার সেই ঘটনাটা, সেটাকে কি বাদ দেওয়া যায়? মেলার গল্পটাই হঠাৎ মাঝখান থেকে শুরু হয়ে যায়। কেন যে বেছে বেছে মেলার গল্পটাই শুরু হয়, সে এক আশ্চর্য ব্যাপার। তার জীবনে অনেক ঘটনা আছে, কিন্তু সে ঘুরে ফিরে মেলার ঘটনাটা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, আরাম পাচ্ছে, মজা পাচ্ছে। সো সে বলছে যে কেন যে ঘুরে ফিরে বারবার আমি ওই মেলার কথাটাই বলছি, সেটা এক আশ্চর্যের বিষয়। তারপর বলা হচ্ছে কি, গল্প আরম্ভ করলেই সে মেলার ঘটনায় চলে আসে। কিংবা ওই ধান কাটার ব্যাপারটা ধরো না কেন, আধিয়ার জোদ্দার, আধিয়ার আর জোদ্দার। আধিয়ার মানে ধরো যারা কৃষক শ্রেণীর ছিল, আর জোদ্দার মানে হচ্ছে যারা জমিদার থেকে রায়তের মাধ্যমে মানে কৃষকের ধান নিত, তারা মধ্যস্থতাকারী হিসাবে জোদ্দাররা কাজ করত। জমিদারের প্রতিনিধি হিসাবে তোমার কৃষকদের থেকে তারা ধান তুলে সেখান থেকে কৃষকদেরকে একটা পার্সেন্টেজ দিত, জমিদারকে দিত, জোদ্দাররা একটা ভালো পার্সেন্টেজ রাখতো। মাঝখানে পড়ে গেল সাঁওতাল বস্তিটা। তো বলা হচ্ছে আধিয়ার আর এই জোদ্দারদের মধ্যে সাঁওতাল বস্তিটা পড়লো। গোপীনাথ হু হা করে না, ডাইনে বায়ে তাকায় না। ওদিকে কে একজন আগুনের কুণ্ডলির উপরে আরেক বোঝা নাড়া চাপিয়ে দিয়ে গেল। দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন, আর ওই আগুনের আলোয় গোপীনাথের কপাল চকচক করতে লাগলো। তাহলে পরীক্ষায় যদি আসে আগুনের আলোয় কার কপাল চকচক করতে লাগলো, উত্তর হবে গোপীনাথের কপাল। কিন্তু সে সাদা চুল ভর্তি মাথাটা ঝুঁকিয়ে বসে আছে, তো বসেই আছে।
তারপরে যদি দেখি সাঁওতালদের তখন কি মুশকিল ভাবো দেখি, মহাজন বসত করবার জায়গা দেয়, আবার জমি দেয়, গৃহস্থির কাজ দেয়, হ্যাঁ মহাজনের বিপক্ষে কেমনে করা যায়? তো বলা হচ্ছে যারা মহাজন তারা তাদেরকে থাকার জায়গা দিচ্ছে, জমি দিচ্ছে যে তোমরা চাষাবাদ করে খাও, কিন্তু তাদের বিরুদ্ধে এখন কিভাবে যাব? তখন আবার সে বলছে হ্যাঁ সব দেয়, কিন্তু পেটের ভাতটা কি সারা বছর দেয়? কহ মরল। মরল মানে হচ্ছে যারা পণ্ডিত ব্যক্তি, যারা গ্রামের মাথা বলা হয়, গ্রামের নেতা টাইপ মানুষ, কহ দেয় পেটের ভাতটা, এই রকমের সব বাদানুবাদ, কিন্তু যদি ভিটে মাটা থেকে তুলে দেয় তাহলে কী রকম, এইরকম সব তর্কাতর্কি। তোমার ওইদিকে গোপীনাথ কিছুই বললো না, মোরল হলে বোধ হয় এই অবস্থায় কিছু বলা যায় না। তো সে নিজে বলছে যে ওরা থাকার জায়গা দিয়েছে, চাষাবাদের জায়গা দিয়েছে, তো থাকতেছি তাদের জায়গায়, চাষাবাদ করতেছি তাদের জায়গায়, তাদের বিরুদ্ধে কথা বলবো এটা কেমন না? আবার সে ভাবছে ওরা থাকার জায়গা, চাষাবাদের জায়গা দিয়েছে, কিন্তু ভাত তো দেয় না, আমার তো ক্ষুধা লাগে, খাইতে হয়, তো আমি ভাত খাবো কি করে? এইটা নিয়ে সে নিজের মধ্যেই তর্কাতর্কি করছে। আবার ভাবতেছে যে ভাত না দিক, ভিটামেটা থেকে যদি কালকে তুলে দেয় তাহলে আমি কই থাকবো, ভাত না দিক, যা দিয়েছে তাও তো কম না। এটা নিয়ে সে নিজের সাথেই নিজে তর্কাতর্কি করতেছে। মোরল অবস্থায় ছিল গোপীনাথ। তাহলে যদি বলা হয় যে গ্রামের মোরল কে ছিল, গ্রামের মোরল ছিল গোপীনাথ। কে ছিল? গোপীনাথ ছিল গ্রামের মোরল, যার আগুনের আলোতে চকচক করছিল এবং তার সাদা চুল ভর্তি মাথা। দেখো বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ আসলে এরকম ডিপ কোয়েশ্চেন করতে পারে, আর আমি এমনভাবে পড়াচ্ছি তুমি যেন কোনো এমসিকিউতে আটকে না যাও এবং ভালো ফলাফল করতে পারো। তারপরে দেখো সাঁওতালদের তখন কি মুশকিল, বলা হচ্ছে মুরল হলে মনে হয় বেশি কথা বলা যায় না, কারণ মুরল হলে তো তোমার সব কিছু ব্যালেন্স করতে হয়। যে নেতা সে কিন্তু কর্মীদের মতো ধাপধুপ আন্দোলন করতে পারে না, মাঠে নামতে পারে না। দেখবে রাজনৈতিক বড় নেতা কিন্তু সবসময় হুকুম দেয়, যারা কর্মী তারা সেই হুকুম পালন করে। ঠিক একইভাবে মোরল হলে তো সব কাজ করা যায় না, মোরল বসে থাকে, সে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন ভারী জার হয়ে মোরল, দেহ দল দল করে কাঁপছে, দূরে দূরে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে থেকে কে যেন চেঁচিয়ে উঠেছিল, আমরা মহাজন সঙ্গে নাই, আদিয়ার কিষানের সঙ্গে আমরা। তো অনেকে বলা হচ্ছে যে আমরা মহাজনের সঙ্গে নাই, আমরা আদিয়ার কিষান অর্থাৎ কৃষকদের সঙ্গে আছি আমরা। কে বলেছিল কথাটা মনে নাই এখন, সে নিজে হতে পারে, মোহন কিস্কুও হতে পারে, কিংবা চতুর্মাঝি হতে পারে। সো কে বলেছিল এই কথাটা চেঁচিয়ে ওঠে যে আমরা কেউ মহাজনের সাথে নাই, আমরা এই আধিয়ারদের দলে আছি। আধিয়ার আর যোদ্ধরের কথা বলা হচ্ছে না, সো তারা আধিয়ার বা কৃষকের দলে আছে, এই কথা তারা বললো যে আমরা যোদ্ধারদের পক্ষে নাই। কিন্তু এই কথাটা কে বলেছিল? সে কি নিজে বলেছিল, অর্থাৎ কপিল দাসী কি বলেছিল এই কথাটা, নাকি মোহন কিস্কু বলেছিল, নাকি ওই যে চতুর্মাঝি বলেছিল? চতুর্মাঝির বাবার নাম আমরা কি দেখেছিলাম মনে আছে? একটু আগে আমরা পড়েছি যে চতুর্মাঝির বাবা সুখদেব, ঠিক আছে, মানে সুখদেবের বেটা চতুর্মাঝি আর দিবদাসের বেটা কপিল দাস। তাহলে দেখো সো বলা হচ্ছে কে বলেছিল, আমি বলেছি, মোহন কিস্কু বলেছে, নাকি চতুর্মাঝি বলেছে? কেউ একজন বলতে পারে। লোকটা যে কে ঠিক মনে নাই, তার এখন এটা মনে হচ্ছে না, বয়স বেশি হয়েছে, কিন্তু কথাটা ঠিক মনে আছে। তারপর কপিল দাস আর খেই ধরতে পারে না, বিচার সবার শেষ দৃশ্যটা তার স্মরণে আসে না। পরীক্ষায় যদি বলা হয় যে কোন দৃশ্যটা এখন আর কপিল দাসের স্মরণে আসে না, ওই যে বিচারটা হয়েছিল যোদ্ধার আর তোমার আধিয়ারদের মধ্যে যে বিচারটা হয়েছিল, সেই বিচারের শেষ জিনিসটা তার মাথায় এখন আর মনে নেই, বরং হঠাৎ ধান কাটার দৃশ্যটা মনের মধ্যে দেখতে পায় সে। কপিল দাস মাঠে নেমেছে, পাশের ক্ষেতে মোহন কিস্কুর বউ টরি সারা কান্দরের। তো বলা হচ্ছে মোহন কিস্কুর বউ, তো মোহন কিস্কুর বউ ছিল টরি, সে হচ্ছে সারা কান্দরের বলতে বোঝানো হচ্ছে ওই মাঠ যেটা ছিল চাষাবাদ করার জন্য, ওই চাষাবাদের মাঠ, আর একটা মানুষও দেখা যায় না। বলা হচ্ছে যে তার মনে আছে সে একদিন ধান কাটতে নামছে, সেখানে সে আর মোহন কিস্কুর বউ ছিল, আর কেউ ছিল না, পুরো মাঠ ফাঁকা ছিল। ধান গাছের নোয়ানো পাতায় শিশিরের গায়ে তখনও রাতের হিম ফুটায় ফুটায় জমে আছে, রোদের তাপ গায়ে লাগে কি লাগে না এমনই কুয়াশা। ওই রকম গল্প বলতে বলতে বেলা ফুরিয়ে যায়। এক সময় রোদের তাপ কমে আসে, ঝাপসা চোখ দুটো মেলে সে তখন আসমানের ধূসর রং দেখে। একবার নদীর ভাটি থেকে উঠে আসা শঙ্খচিলের ডাকটাও শুনতে পায়। বাতাসে তখন শীতের কামড়, তার দু হাতের আঙুল ছেঁড়া কোটের বোতাম দুটি খুঁজতে থাকে। তার মানে একটু চিন্তা করে দেখো, ওই সাঁওতাল
তোমার কপিল দাস মুর্মুর কিন্তু কুট পরা ছিল, পরীক্ষায় যদি আসে 2 হাতের আঙুল ছেঁড়া কুটের বোতাম, তার মানে কি সে কুটের বোতাম লাগায় সেখান থেকে উঠে আসতেছে। ওইখানে বসেছিল, এখন সন্ধ্যা হয়ে আসতেছে, রৌদ্রের তাপ কমে গেছে, চোখ ঝাপসা চোখ সে এখন ক্লিয়ার করে দেখছে এবং কুটের বোতাম লাগিয়ে সে উঠে আসতেছে যে আজকের দিনের মতো আমার যাত্রা এখানে শেষ। আর ওই সময়ই তার চোখ পড়ে যায়, দেখে কজন লোক টাঙ্গনের উঁচু পারে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন দেখাচ্ছে। লোকগুলোকে সে চিনতে চেষ্টা করে, ওইখানে এই সময়ে কারা, অমন পরিষ্কার জামা কাপড় পরা কে লোকটা। অনেকক্ষণ ধরে লোকটার নড়াচড়ার ভঙ্গিটা লক্ষ্য করে, লক্ষ্য করতে করতেই মনে পড়ে কদিন আগেও বোধহয় ওদের এভাবেই দেখেছে সে, ঠিক এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন বলা বলি করছিল। সে একসময় চিনতে পারে পরিষ্কার জামা কাপড় পরা লোকটা ম্যানেজার মহাজন ছাড়া আর কেউ হতে পারে না। পরীক্ষায় যদি আসে পরিষ্কার জামা কাপড় পরা লোকটা কে, ম্যানেজার বা মহাজন ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু এমন সময় ওখানে দাঁড়িয়ে ওদের কাজ কি, একবার মনে হয় জরিপ হচ্ছে বোধ হয়, এক এক সময় ওই রকম জমি জমার মাপামাপি চলে, ওরা কি জমি জমা মাপতে এসেছে, কই এরকম কোনো খবর তো তার কানে আসে না। সো সে দেখতেছে হঠাৎ করে সে যখন উঠে যাবে, দূর থেকে টাঙ্গনের নদীর এক পাশ থেকে একবারে পরিষ্কার কাপড় চোপড় পরা কিছু লোক কি যেন মাপামাপি করতেছে। তো সে দেখে বুঝতেছে তারা মনে কোনো জরিপের কাজ টাজ করতেছে। তার আবার মনে হয় না কিছুদিন আগেও তো তাদেরকে দেখেছি, আচ্ছা ভালো করে খেয়াল করে দেখে মনে হয় যে তারা ম্যানেজার বা মহাজন টাইপের কিছু হবে, কিন্তু তারা কেন জমি জমা মাপতে এসেছে, কোনো জায়গা জমি দখল করবে না তো, কই এরকম কোনো নিউজ তো এখন পর্যন্ত এই কপিল দাস মুর্মুরের কানে আসেনি। সে ওই নদীর পাড়ে বসেই অনেক কিছু চিন্তা করতেছে। একটু পর আর দেখা যায় না কাউকে, দেখতে না পাওয়ার কৌতূহলটা আর থাকে না। কপিল দাস তখন গরুর পালের ঘরে ফেরা ঘুন্টির আওয়াজ কান পেতে শোনে। সে একটু পরে দেখে যে এখন আর কাউরে দেখা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে না এটা নিয়ে তিনি বেশি একটা পেইনও নেন না। তিনি তখন গরুর পালের ঘুন্টির, গরুর পাল হাঁটলে একসাথে তাদের ঘুন্টির শব্দ হয়, ওই ঘুন্টির শব্দ সে কান পেতে শুনে ফার্মের গরুগুলোর গলায় নতুন ঘুন্টি বাঁধা হয়েছে নিশ্চয়ই, না হলে এই শব্দ সে কোথায় পেত। আজকাল বোধহয় জয় হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায়। তাহলে পরীক্ষায় যদি আসে আজকাল কার ছোট ছেলে তোমার হচ্ছে ফার্মের গরু চড়ায়, জয় হরির ছোট ছেলে। কিসের গরু? ফার্মের গরুগুলো চড়ায়। জয় হরির কি যেন হয়েছিল, জয় হরির কথা স্মরণ করতে চেষ্টা করে, আর ঠিক ওই সময় কাছে এসে দাঁড়ায় সলিমউদ্দিন। এসেই ডাকে, বুড়া দাদা বাড়িতে যাবে নাহি। তো ওদের সাঁওতাল ভাষায় বলতেছে যে বুড়া দাদা বাড়িতে যাবে নাই, যে বাসায় যাবেন না আপনি। তারপর বলছে হ্যাঁ জামু। সে জয় হরির কথা স্মরণ করতে না পেরে সলিমউদ্দিনের দিকে মনোযোগ দেয়। সো জয় হরি যে মানে কে ছিল এটা সে ভাবতেছে, জয় হরির কী যেন হয়েছিল, পরে ওই কথা মনে হয় না। তখন সলিমউদ্দিন যে জিজ্ঞেস করলো বাড়িতে যাবেন না, হ্যাঁ জামু বলে সে সলিমউদ্দিনের কথার দিকে মনোযোগ দেয়। ছোড়া কোত্থেকে আসছে সেই কথা জিজ্ঞেস করতে করতে উঠে দাঁড়ায়। জিজ্ঞেস করছে সলিমউদ্দিন তুমি কোথা থেকে আসছো। সলিমউদ্দিন তখন কুশিয়ার ক্ষেত, আজ কি কাণ্ডটা ঘটেছে সেই ঘটনার বর্ণনা আরম্ভ করে। সো কুশিয়ার ক্ষেত বলতে তোমার বলা হচ্ছে যে তাদের একটা ক্ষেত ছিল যেখানে আখের মতো চাষাবাদ হতো। ওই ক্ষেতে কি হয়েছে সেটা সে বলতে আরম্ভ করে। মুখেই সে জানিয়ে দেয় বুড়া দাদা তোমার বস্তিটা আর এইটে থাকবে না। বলা হচ্ছে যে কপিল দাস মুর্মুকে বলছে যে বুড়া দাদা তোমার এই বস্তিটা আর তোমার থাকবে না। কেন বলছে এই কথা? ওই যে মহাজনরা আসছে, তারা এসে এই বস্তিটা ভেঙে এখানে চাষাবাদ করবে পরিকল্পনা করতেছে। তো এই যে মহাজন এসে চাষাবাদ করবে, তাহলে এই কপিল দাস মুর্মু এই সাঁওতাল সম্প্রদায়ের যারা থাকেন এখানে বসবাস করেন, তাদের ঘর বা বস্তি না থাকলে তারা থাকবেন কোথায়? তাদের তো থাকার জায়গা নাই। সো এই ক্ষেত্রে সলিমউদ্দিন বলছে যে তোমার বস্তিটা মনে হয় এবার আর থাকবে না, এই বছর এইটে ধানের আবাদ হবে এইখানে। এই বছর কি করবে? যে মহাজনরা এখানে ধানের আবাদ করবে। কথাটা কেন যে বলে ছোড়া বুড়া ঠিক ধরতে পারে না। তো কেন সলিমউদ্দিন এই কথাটা বলতেছে কপিল দাস ধরতে পারছে না, কিংবা এমনও হতে পারে যে তার বর্ণনাতে বোধহয় প্রসঙ্গটা থাকে না। তা আবার মনে হচ্ছে যে সে কি বলতেছে আমি আসলে এরকমভাবে বুঝতেছি না। কপিল দাসের হঠাৎ খেয়াল হয় লোকগুলো আর দেখা যাচ্ছে না। এখনই না দেখলো মুহূর্তের মধ্যে কোথায় উবে গেল এতগুলা মানুষ, নাকি সে দেখেনি, তার কেবলই মতিভ্রম হতে থাকে। এদিক সলিমউদ্দিনের সেই খামার বাড়ির ঘটনার বর্ণনা এখনও ফুরোয়নি। সো ওই তার কথা শুনতে শুনতে সেই বলে যে এই লোকগুলো তো এখনই এখানে দাঁড়ায় ছিল, আবার এর মধ্যে চলে গেল, নাকি ভুল দেখলাম, আমারও দেখাই ভুল ছিল, কল্পনাই করতেছিলাম। এগুলো ভাবতে ভাবতে ওইদিকে সলিমউদ্দিন যে খামার বাড়ির গল্পটা বলতেছিল, খামার বাড়ি বলতে ওই যে কুশিয়ার খেতে কি হচ্ছিল সেই গল্প এখনও শেষ হয় না। সো তার খামার বাড়ির বর্ণনা এখনও ফুরায়নি।
আবার কথাটা নতুন করে বলতে হলো সলিমুদ্দিনকে, তো সে ভুলে গেছে। সলিমুদ্দিন আবার নতুন করে বলল, তোমার বসতটা এবার উঠাই দিবে, 8 বছর ট্রাক্টর চলিবে। বলা হচ্ছে যে এখানে চাষাবাদ হবে, ট্রাক্টর চালানো হবে, তোমার থাকার জায়গাটা আর থাকবে না। কপিল দাস এবারও বুঝতে পারে না, তার নিজের হিসাব মেলে না, ট্রাক্টর জমিতে চলবে, তাই চলে এসেছে এতকাল। মানুষের বসতের উপর দিয়ে ট্রাক্টর চালাতে যাব কেন? কেমন কথা? সে অন্ধকারেই ডাইনে বায়ে তাকায়, বলে, ঠিক শুনেছিস তুই? কি ঠিক শুনেছস? তো মানে বলা হচ্ছে যে এটা কেমন কথা? আমি এতকাল শুনছি যে ট্রাক্টর জমিতে চলে, তো ট্রাক্টর আমাদের বাসায় কেন চলবে? কিন্তু উনি মানে বুঝেও কিছুটা না বুঝার, বা মনে হচ্ছে যে ট্রাক্টর জমিতে চলার কথা, আমার বাসায় হঠাৎ করে ট্রাক্টর কেন চলবে? এখন মহাজনরা যে তার জমি দখল করে নিচ্ছে বা তাদের থাকার জায়গাটাকে উঠাই দিচ্ছে, এটাই তিনি না বুঝেও না বুঝার ভান ধরছেন। সলিমুদ্দিন এবার সত্যিই বিরক্ত হলেন, বলে, মোর কথা বিশ্বাস না হয় আর কাউকে পুছে দেখো। বলছে আমার কথা বিশ্বাস না হলে অন্য কাউকে জিজ্ঞেস করে দেখো। পুছে দেখো মানে জিজ্ঞেস করার কথা বলছে, যে অন্য কাউকে একটু জিজ্ঞেস করে দেখো। মুই এবার যাও, আমি এখন যাচ্ছি, তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না। ফর্ম মানে হচ্ছে স্মরণ থাকে না বা মনে থাকে না। বলা হচ্ছে তুই বুড়া মানুষ, তোর মনে থাকে না। আমি একটু আগেও বললাম, তুই যে কাউরে জিজ্ঞেস করে দেখিস, এইবার আর তোর জমিটা থাকছে না, ওই জমিতে তারা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করবে। কথাটা বলেই হঠাৎ ছোড়া চলে গেল। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায় আর নিজেকে শোনায়, না কেন পালাবো, তার পা আপনা থেকে বাড়ির পথ ধরে। মানে বলা হচ্ছে যে আমি কেন পালিয়ে যাব আমার নিজের বসত বাড়ি ছেড়ে? তারপর তার পা তার বাসার রাস্তা ধরে, অর্থাৎ হাঁটা চলা শুরু করে সে বাসার রাস্তার দিকে। আপনা থেকে বাড়ির পথ ধরে কোথায় পালাবে সে? এক সময় আবার হাসি পায় বুড়োর। পালাবার কথাটা এলো কোত্থেকে? এই বুড়া মানুষ, হে তুই বুড়া মানুষ, হে মরল। নিজেকে শুনিয়ে শুনিয়ে তখন সে বলল, তোর কিছু ফর্ম থাকে না। আর ওই সময় ট্রাক্টরের আওয়াজটা তার কানে এসে ধাক্কা মারে। কি কারণে যে হঠাৎ ধকধক শব্দ করে জেগে উঠল ঘুমন্ত ট্রাক্টরটা আন্দাজ করা মুশকিল। বিনোদ মিস্ত্রি এক একদিন এইরকম হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়, ট্রাক্টরটা সে চোখের সামনে দেখতে পায় যেন। তো বিনোদ মিস্ত্রি, তাহলে ট্রাক্টর নিয়ে কাজকাম কিন্তু বিনোদ মিস্ত্রির। তো সে চিন্তা করতেছে যে আমি কেন পালিয়ে যাব, পালিয়ে বা যাবো কোথায়? আর আমি তো একটা বুড়া মরল, আমি বয়স বেশি এবং এই এলাকার একটা নেতা পর্যায়ের মানুষ, সো আমি বা পালাবো কেন? এগুলো ভাবতেছে। তার ভাবতে ভাবতে হঠাৎ তার কানে ট্রাক্টরের শব্দ আসে। সেই তোমার হচ্ছে বিনোদ মিস্ত্রির ট্রাক্টরের শব্দ। আর তার মনে হয় হঠাৎই সে এটা চালিয়ে দেয় হুট করে, এবং এই শব্দ গানে আসার মানে সাথে সাথে তার মনে হচ্ছে যে, শব্দ শুনে তার মনে হচ্ছে যে সে যেন চোখের সামনে সেই ট্রাক্টরটা দেখতে পাচ্ছে। বিশাল বিশাল দুটো ঢাকা ঘুরতে ঘুরতে মাঠের বুকের উপর দিয়ে চলছে। পেছনে ধারালো চাকগুলো মাটি ফালা ফালা করে দিচ্ছে, গন্ধ বেরোচ্ছে কাটা মাটির। ওইভাবে ট্রাক্টর চলে আসে একেবারে দীনেশ কিঙ্কুর বাড়ি সীমানা পর্যন্ত। সো অলরেডি তারা জমি কাটা শুরু করছে আবাদের জন্য, এবং বলা হচ্ছে যে ট্রাক্টর চালিয়ে একেবারে তোমার দীনেশ কিস্কু কিঙ্কু না কি, আচ্ছা দেখো, তো বলা হচ্ছে যে দীনেশ কিস্কু বা কিঙ্কুর বাসার কাছ পর্যন্ত চলে আসছে। তারপরেই বেশ দিব্যি ঘুরে যায়। বসত হলো ট্রাক্টর চলাফেরা করার শেষ সীমানা। হ্যাঁ, কলের জিনিসও ওই পর্যন্ত আসে, সংসারের সীমানা পর্যন্ত তার আসবার ক্ষমতা, তারপর আর আসে না, এতকাল অন্তত পারেনি। আর এখন সেই কালের জিনিস হুড়মুড় করে ঢুকে পড়বে দীনেশ কিস্কুর উঠোনে। ঘরের দেয়াল ভূতা নাক ঢুকিয়ে উল্টো দিকের দেয়াল ফুরে বেরোবে। দৃশ্যটা সে মনের ভিতর দেখতে পায়, আর তাই দেখে সে ভয়ানক অস্থিরতা বোধ করে। এই কথা ট্রাক্টর চলে আসবে সংসারের বুকের উপর। তো সে বলছে যে এতকাল ধরে যখনই চাষাবাদ হয়েছে, ওই দীনেশ কিস্কু বা দীনেশ কিঙ্কুর বাসার আগ পর্যন্ত, মানে তার উঠোনের আগ পর্যন্তই কাজ হয়েছে, ওইটা ক্ষেত। কিন্তু এই প্রথম তার মনে হচ্ছে যে দীনেশ কিস্কুর বাসার মধ্যে ট্রাক্টর ঢুকে যাবে, তার দেয়ালটাকে ফুটো করে দিবে এবং দেয়াল টেয়াল ভেঙে সব একাকার করে দিবে। এবং এটা ভেবে তার মধ্যে অস্থিরতা আসে, এবং সে ভাবে একটা ট্রাক্টর কিভাবে সংসারের মধ্যে ঢুকে যায়, মানুষের জীবন বসত বাড়ির মধ্যে ঢুকে যায়, এটা নিয়ে সে ভয়ানক চিন্তা ভাবনা করছে। কপিল দাস বুড়ুর এখন মনে পড়তে থাকে, এই বস্তি উঠে যাবার ব্যাপারটা আকস্মিক নয় একেবারে। তাহলে এই কি শেষ পর্যন্ত পরিণতি? বস্তিটাতে উঠে যাবে আর ট্রাক্টর চলতে থাকবে ঘরবাড়ি ভিটেমেটের উপর দিয়ে। কোথায় একটা মেয়ে মানুষের মাথা গরম করে মাতালের দিকে দা উঁচিয়ে তেরে যাবার ঘটনা, আর কোথায় বাড়িঘর সংসার শুদ্ধ লুপট করে দেওয়া। কিসের সঙ্গে কিসের জড়ানো? কিন্তু ভাবতো বসতটা কত পুরনো, মনে আছে তোর? হ্যাঁ, বাহে মোরল বেটা, তোর কি ফর্ম আছে? সো সে বলছে যে
এটা তো আর নতুন ঘটনা নয় যে তাদের যে বসতবাড়ি দখল হয়ে যাচ্ছে, এর আগেও এমন ঘটনা ঘটেছে। তাদের বসতবাড়ি দখল করে নেওয়ার জন্য মানুষ এসেছিল এবং তখন তার মনে পড়ে যে একবার এক স্ত্রী লোক দা উঁচিয়ে দৌড়ে গিয়েছিল যে আমার বাসায় যদি ট্রাক্টর ঢোকে তাহলে আমি দা দিয়ে তোদেরকে কুপিয়ে ফেলবো বা মেরে ফেলবো। সো সেই কথা বলা হচ্ছে যে মেয়ে মানুষের মাথা গরম করে মাতালের দিকে দা নিয়ে উঁচিয়ে তেড়ে যাবার ঘটনা, সংসার শুধু লুপট করে দেয়া, কিসের সঙ্গে কিসের জড়ানো। কিন্তু ভাবো বাড়িটা তো অনেক পুরনো, এটা তো আর আজকালকের না। এই তোমার কপিল দাস মুর্মু ছোট থাকতেই এই বাসায় আছেন, তো বলা হচ্ছে এত বছর ধরে এই বাসায় আছি, এটা হঠাৎ করে ভেঙে দিবে চলে যাব। আর বলা হচ্ছে তুই তো বুড়া মানুষ, তোর তো সবই মনে আছে। বলা হচ্ছে যে তুই তো মোরল বেটা, হ্যাঁ বুড়ো মানুষ না, বলা হচ্ছে তুই তো মরলের বেটা। মরলের বেটা বলতে কি দীপদাসের কথা বলছে যে তোর বাপ ছিল এক নেতা, তুই আবার এই এলাকার একটা শীর্ষ স্থানীয় মানুষ, তো তোর তো সবই মনে আছে। হ্যাঁ হ্যাঁ ফর্ম আছে। তো সে বলছে হ্যাঁ মনে আছে আমার। বিচার বসেছিল ফার্মের অফিসে। সো তৎকালীন সময়ে ওই যে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, এটা নিয়ে একটা বিচার হয়েছিল। বিচার হয়েছিল ফার্মের অফিসে। কে একজন সাহেব মানুষকে শুধুচ্ছিল আর সে উত্তর দিচ্ছিল কবে কোন প্রাচীনকালে এসেছিল একদল মানুষ, সে দলের মরল ছিল শিবনাথ। সো এককালে মানে অনেক বছর আগে যখন এই গ্রামটা আবার দখল করার জন্য এসেছিল এবং এই বস্তিটা ভেঙে দিয়ে এখানে চাষাবাদ করার জন্য অনেক কাল আগে লোক এসেছিল, তার মরল বা প্রধান ছিল শিবনাথ। তাহলে প্রশ্ন যদি বলা হয় প্রাচীনকালে যারা এই গ্রামে আবাদ করার জন্য এসেছিল এবং যাদের সাথে সাঁওতালদের ঝগড়া হয়েছে তাদের মোড়ল বা প্রধান ছিল শিবনাথ। শিবনাথ আবার গুণিন ছিলেন, কিন্তু গুণিন হলেও কি সব হয়? হয় কখনো হয় না। বলা হচ্ছে যে শিবনাথ আবার গুণিন ছিলেন, কিন্তু গুণিন মানে বলা হচ্ছে যে তিনি একটু জ্ঞানী লোক ছিলেন, কিন্তু জ্ঞানী হলেই কি সব হয়? আপনারা বুঝায় শুনে আমাদের থাকার জায়গা নিয়ে নেবেন, এটা মেনে নেওয়া যায়? ওই পর্যন্ত বলার পর আর বলতে পারেনি। মহিন্দর ধমকে উঠেছিল, পরে জানিয়েছিল তুই আর আমার সঙ্গে আসিস না বাপ, তোর কথার কোনো ঠিক নাই। এখানে মহিন্দর হচ্ছে তার ছেলে, অর্থাৎ কপিল দাসের ছেলে ধমকে উঠেছে। পরে জানিয়েছিল তুই আর আমার সঙ্গে আসিস না বাপ, তোর কথার কোনো ঠিক থাকে না, কোন কথা তুই কোন কথা কহিস বুঝিস না। বলা হচ্ছে যে তার মহিন্দর তার ছেলে তার ধমকে উঠে বলতেছে যে তুই থাকতে আমার সাথে আসিস না বাপ, কোন কথা থেকে কোন কথায় চলে যাস, তোর ঠিক ঠিকানা থাকে না, বয়স হয়েছে। হ্যাঁ মরল, তুই বুড়া মানুষ, তুই কি কিছু করিবার পারিস না? তো বলা হচ্ছে যে তুই তো বুড়া মানুষ, তুই কি কোনো কিছু করতে পারিস না? ওই দিনই কে যেন বলেছিল কথাটা, কপিল দাস কথাটা নিজেকে শোনালো আরেকবার, তুই বুড়া মানুষ, হে মরল, তোর কিছু করার নাই। সো সে তখন নিজেকে বলছে যে ওই দিন কে যেন আমাকে বলছিল যে তুই বুড়া মানুষ, তোর কিছু করার নাই। সে নিজেকে সেই কথাটা এবার শোনাচ্ছে। একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চললো। আর থেকে থেকে গভীর দীর্ঘশ্বাস পড়লো, আর ওই দীর্ঘশ্বাস তাকে বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দিল। অর্থাৎ এই যে কথাটা, তুই বুড়া মানুষ হে মরল, তোর করার কিছুই নাই, যে তুই বুড়া মানুষ তুই আর কী করবি, তোর করার কিছু নাই, এই কথাটা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তার বার্ধক্যের কথা, যে তোমার বয়স হয়েছে, তুই বুড়া মানুষ, তুই এখন আর কিছু করতে পারবি না, আগে এক সময় করেছিলি ছোট থাকতে। বাড়ি ফিরতে ফিরতে তার দেরি হয়ে যায়। ততক্ষণে ঠান্ডায় পা দুখানি অসাড় হয়ে উঠেছে। উঠানের আগুনের কাছে বসে বসে সে হাত পা সেঁকে কিছুক্ষণ। সো ওই জায়গা থেকে, এটা একদিনের কথাই বলা হচ্ছে, বিকাল থেকে সন্ধ্যা হচ্ছে, এখন সে বাসার দিকে হাঁটতে 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 তার পা শীতের ঠান্ডায় জমে গেছে, অসাড় হয়ে গেছে। সে বাসায় ঢুকে উঠোনে চিন্তা করেছে আগুন জ্বালানো আছে, হাত পাগুলো একটু সেঁকে নেবে। তারপরে বলা হচ্ছে মহিন্দরের বউ বিন্নি। মহিন্দর তার ছেলে এবং তার ছেলের বউর নাম হচ্ছে বিন্নি। তাহলে কপিল দাসের ছেলের বউর নাম বিন্নি। থালায় করে ভাত দিয়ে যায়। আগুনের তাপে ততক্ষণ আরাম লাগছে কপিল দাসের, আগুনের তাপে তার ভাল লাগতেছে। ভাতের পাশে এক টুকরো পুরা মাংস দেখতে পেয়ে সে খুশি হয়। অর্থাৎ ভাতের পাশে কি দেখতে পেয়েছে? এক টুকরা পুরা মাংস। তাহলে কপিল দাসকে যে মহিন্দরের বউ বিন্নি, তার ছেলের বউ যে ভাত দিয়ে গেছিল, ভাতের সাথে সে একটা পুরা মাংস দিয়েছিল, ভাতের থালায় সেই পুরা মাংস দেখে সে খুশি হয়ে যায়। পরীক্ষায় আসতে পারে যে তোমার কপিল দাস মুর্মুকে কে ভাত দিয়েছিল? মহিন্দরের বউ। মহিন্দরের বউর নাম কি? বিন্নি। কি দিয়েছিল? ভাতের সাথে পুরো এক টুকরা মাংস। সেটা দেখে কপিল দাস খুশি হয়ে গিয়েছিল। তারপর বলা হচ্ছে নাতিদের সুদয় কি শিকার পেয়েছিল তারা। মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে বোধ হয়, কিন্তু তার গল্পের দিকে বুড়ো আর মনোযোগ দিতে পারে না। দাদা, বড় জঙ্গলত নাকি বাঘ থাকে? তো সে মহিন্দরের ছেলে তার নাতিকে জিজ্ঞেস করছে তোরা শিকারে গিয়ে কিছু পাইলি? তো তারা বলল যে হ্যাঁ পেয়েছি এই সেই, কিন্তু ওই দিকে আর সে মনোযোগ দেয় না।
কপিল দাস তাদের নাতিদের কথা এতটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তাদের মধ্যে থেকে এক নাতি, মানে তার নাতি উঠে জিজ্ঞেস করলো বড় জঙ্গল নাকি বাঘ থাকে। তো জিজ্ঞেস করছে যে ওই বড় জঙ্গলে নাকি বাঘ আছে, এই কথাটা জিজ্ঞেস করছে কপিল দাসকে। নাতির প্রশ্ন শুনে একটু সজাগ হতে হয় বুড়োকে, ঠিক মনে করতে পারে না প্রাণ নগরের জঙ্গলে কি বাঘ আছে। কিছুক্ষণ চিন্তা করে সে তারপর মাথা নাড়ায়, নাইরে সুখদাস। তাহলে দেখো সুখদাস, সুখদাসকে, সুখদাস হচ্ছে মহিন্দরের ছেলে। তাহলে লাইনগুলোকে একটু বোঝার চেষ্টা করো। এইখানে আমরা একটু গল্পের চরিত্রগুলোকে ভালো করে জানলে আমাদের জন্য পুরো গল্পটা নিয়ে এগুতে সুবিধা হবে। সো কপিল দাস, তাই না, কপিল দাস মুর্মু, তার বাবা হচ্ছে দিবদাস, দিবদাস মুর্মু, এবং তার ছেলে হচ্ছে মহিন্দর। মহিন্দরের ছেলে হচ্ছে তোমার সুখদাস, ঠিক আছে। মহিন্দরের ছেলে কি সুখদাস। আর আমরা শুরুতে পেয়েছিলাম সুখদেবের ছেলে চতুর্মাঝি, চতুর্মাঝি। সুখদেব পেয়েছিলাম, সুখদেবের ছেলে চতুর্মাঝি, আর দিবদাসের ছেলে কপিল দাস, তার ছেলে মহিন্দর, আর সুখদাস হচ্ছে তার নাতির নাম, ঠিক আছে। চরিত্রগুলোকে একটু ভালোভাবে মিলিয়ে রাখবা। এইগুলো ক্লিয়ার থাকলে, গল্পটা মাথার মধ্যে সাজানো থাকলে, তুমি সৃজনশীলে কিংবা এমসিকিউতে লাইন দেখলেই বুঝে যাবা যে এটা কার সাথে কার কানেকশন বোঝানো হচ্ছে। তারপরে যদি দেখো, বলা হচ্ছে না রে সুখদাস নাতি, ওইখানে বাঘ নাই, কিন্তু ছিল এক সময়। বলা হচ্ছে প্রাণনগরের জঙ্গলে এক সময় বাঘ ছিল। তাহলে পরীক্ষায় যদি বলা হয় কোন জঙ্গলে বাঘ ছিল, প্রাণনগরের জঙ্গলে এক সময় বাঘ ছিল, এখন নাই। নাতিরা ঘন হয়ে বসে। কপিল দাস ভাত খাওয়ার কথা ভুলে যায়, তখন সে গল্প আরম্ভ করে। সো তার ভাত খাওয়ার কথা ভুলে যায়, নাতিরা আসে যে বাঘ ছিল, বাঘের গল্প বলবে, তখন দাদু গল্প বলা শুরু করে। গল্পে মানে তো নিজের কথা বলা হচ্ছে, গল্প মানে তো সব নিজের কথা। সাঁওতাল কিশোর ছেলে যে ব্যাপারে সবচাইতে আকর্ষণ, সেটা সে ধীরে বর্ণনা করতে থাকে। তার কালো রঙের কুকুরটার কথা আসে। সো তার কুকুরটা কালো রঙের ছিল। তার ঘর খুঁজলে তীরের চোঙা দুটো এখনও পাওয়া যাবে, সেই চোঙায় বাছা বাছা তীর জমানো থাকতো। সে বলছে তীর রাখার যে চোঙাটা সেটা এখনও তার ঘরে আছে। একসময় সে যখন কিশোর ছিল তখন তার সাথে কালো রঙের কুকুর ছিল এবং সে তীর ধনুক দিয়ে নিজেও শিকার করতো। এখন নাতিদের থেকে শিকারের গল্প শুনতে এসেছিল। একবার তীর দিয়ে একটা বাঘ গেঁথে ফেলেছিল। ভাগ্যিস সে তখনও বাঘ কি জিনিস জানতো না, বনবিড়াল ভেবে নিশানা করে তীর ছেড়ে দিয়েছে। আর অমনি কি ডাক, ভয় পেয়ে পরিমরি করে কীরকম দৌড়েছিল সেই ঘটনাটা সে বলে, এবং বলবার সময় দৌড়ের বর্ণনাটাই প্রধান হয়ে উঠতে থাকে। তো বলছিল যে একবার আমি বনবিড়াল ভেবে একটা বাঘকেই শিকার করে দিয়েছিলাম। সো বাঘের গায়ে তীর দিয়েছিলাম এবং বাঘ যখন চিল্লানো শুরু করে তখন সেইখান থেকে কোনো পথে দৌড়ে পালিয়ে এসেছি। তখন বাঘ কি জিনিস বুঝতামই না, মারার পরে বুঝেছি যে বাঘ উল্টো আমাকে খেয়ে ফেলতে পারে। সো সেই জায়গায় সে কীভাবে কষ্ট করে পালিয়ে এসেছে সেই দৌড়ের বর্ণনাটাই প্রধান হয়ে উঠেছে। বুড়ো মানুষের গুনগুন করে বা গুনগুন ধীর স্বরের একঘেয়েমিতে বিরক্ত লাগে বাচ্চাদের। সুখদাস অস্থির হয়ে ডাকে এবং দাদা বাঘটার কি হলো। সো এখানে সুখদাস, ঠিক আছে, সুখদাস আর ওটা হচ্ছে সুখদেব। সো পার্থক্যগুলো বলো। তার নাতির নাম হচ্ছে সুখদাস। তাহলে সুখদাস মানে বৃদ্ধ লোক, সে তার মতো করে বলছে, কিন্তু বাচ্চা লোকের তো বৃদ্ধ লোকের গুনগুন করে বলাটা পছন্দ হচ্ছে না। সো তারা অস্থির হয়েছে যে দাদা বাঘটার কি হলো, তুমি যে মারলা। ও হ্যাঁ, বাঘটা, কপিল দাসকে একটু ভেবে নিতে হয়। তীর খেয়ে বিকট চিৎকার করে উঠবার পর বাঘটার যে কি হয়েছিল কোনোভাবেই তার মনে পড়ে না। বয়স হয়েছে, তখন গল্পটা সে বানাতে আরম্ভ করে। তখন সে বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করে নাতিদের। তার বর্ণনায় তখন কৌতুক আসে, বাঘের লেজ ধরে টানতে টানতে নিয়ে আসবার ব্যাপারটা সে রং চড়িয়ে বলতে চায়, কিন্তু বাঘটা টেনে নিয়ে আসবার সময় কীরকম কষ্ট হচ্ছিল সে কথাটা ঘুরে ফিরে বলতে থাকে সে। শীতের রাত, ততক্ষণে সবারই ঘরে গিয়ে শোবার কথা, কিন্তু কেউ শুতে যাচ্ছে না সেটা সে লক্ষ্য করে দেখে। ইতিমধ্যে মহিন্দর, দীনদাস এবং তাদের সঙ্গে আরও কয়েকজন উঠোনে এসে দাঁড়িয়েছে। সো মহিন্দর এবং দীনদাস, দীনদাসও তার ছেলে। সো তার ছেলে মহিন্দর এবং দীনদাস উঠোনে এসেছে। মহিন্দর এবং দীনদাস হচ্ছে কপিল দাস মুর্মুর ছেলে। সো ছেলেরাও এসেছে। বাবা কোন গল্প বলে শুনি, বাবার গল্পে বাবা কি বুঝাতে চাচ্ছেন। অনেক সময় আমাদের ঘরে মুরব্বীরা কথা বললে দেখবা, দাদু দিদা কথা বললে বাবা মা অনেক সময় কাছে গিয়ে দাঁড়ান, নানা নানি দাদা দাদির কাছে, তারাও শুনে তাদের বাবার গল্প। সো এই জিনিসটাই বলা হচ্ছে যে মহিন্দর এবং দীনদাসে গিয়েছে এবং তাদের সঙ্গে আরও কয়েকজন উঠোনে এসে দাঁড়িয়েছে। কোনো সলা পরামর্শ হচ্ছে, কিন্তু বিষয়টা কি কিছু
কিছুই অনুমান করা যাচ্ছে না। ও হ্যাঁ, বাঘটার জন্য কি হয়েছিল, কপিল দাস কিশোর দুটির মুখের দিকে তাকিয়ে আবার লেজ ধরে টানবার প্রসঙ্গে ফিরে আসে। ওই রকম যখন টেনে আনছিল তখন কিন্তু বাঘটা বেঁচে ছিল। হ্যাঁ, ঘা খাওয়া বাঘ কিন্তু ভয়ঙ্কর জিনিস, এই পর্যন্ত বলে থামতে হয়। তাহলে পরীক্ষা যদি আসে যে কোন জিনিসটা ভয়ঙ্কর জিনিস, ঘা খাওয়া বাঘ কিন্তু ভয়ঙ্কর জিনিস। আমি যে লাইনগুলোকে দাগিয়ে দিচ্ছি এগুলোকে একটু মাথায় রাখবা। গল্পটা আমার সাথে পড়ার পর তুমি এমসিকিউ সিকিউ সব জায়গায় গুছিয়ে লিখতে পারবা। এই পর্যন্ত বলে থামতে হয়। ঘা খাওয়া বাঘের ভয়ঙ্করতা কিভাবে বুঝাবে সেজন্য তাকে ভাবতে হয়। আর ওই সময় মহিন্দরদের কাছে একটি লোককে আসতে দেখে সে গল্প কথা ভুলে যায়। সো মহিন্দর অর্থাৎ মহিন্দরদের বলতে মহিন্দর এবং তার ভাই দীন দাসের কাছে একটা লোক এসেছে, সেটা দেখে সে গল্পটা থামায়। উঠে গিয়ে দাঁড়ায় মহিন্দর আর দীন দাসের কাছে। নিজের ছেলে মহিন্দর বিরক্ত হয়ে বলে, তুই এখনো যাতো বাবা, বুড়া মানুষ তুই এসবের কি বুঝিস। তো এই জায়গায় নিজের ছেলে তাকে বলেছে যে তুই এনে কি জন্য আসলি, আমরা সলা পরামর্শ করব, তুই বুড়া মানুষ তুই এটার কি বুঝবি, যা তুই যে বাচ্চাদের সাথে গল্প করতেছিস ওই গল্প কর। কপিল দাস বুড়ো এবার সত্যিই দমে যায়। নিজের জন্ম দেয়া ছেলে এইরকম করে বলে সে তো কি করবে, তাকে পিছিয়ে আসতে হয়। মরল তুই বুড়া মানুষ তুই কিছু করিবার পারিস না। তো সে সেটাই শুনলো যে একটা লোক এসেছে, লোক এসে হয়তো এই ভূমি দখলের কথাই বলবে যে মহাজনরা খুব অল্প দিনের মধ্যে বসতবাড়ি ভেঙে দিবে, এই বিষয়ে কিছু একটা বলতে আসছিল। সেটা শুনে কপিল দাস এগিয়ে যাচ্ছিল, কিন্তু কপিল দাসের ছেলে যখন বলল যে তুই বুড়া মানুষ তুই কি বুঝবি, তুই এইখান থেকে যা, এটা শুনে সে দমে যায় এবং তার থামতে হয় এবং তার মনে হয় তার বার্ধক্যের অক্ষমতা যে তুই বুড়া মানুষ তুই মুরল তুই কি করবি, তোর তো কিছু করার নাই। কথাটা ঘুরে ফিরে কেউ যেন তার কানের কাছে বারবার বলতে থাকে। সে কিছুই করতে পারে না, তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মানুষের জটলাটা দেখে। সো সে দেখতেছে যে আশেপাশের মানুষ একত্রিত হচ্ছে এবং এরা কী নিয়ে কথাবার্তা বলছে, সে আর সেখানে যেতে পারে না। ততক্ষণে জায়গাটা বেশ একটুখানি সমাবেশের মতো হয়েছে, অর্থাৎ অনেক মানুষ জড়ো হয়ে গেছে। দেখে দীন দাস হাত নেড়ে নেড়ে কি বলে চলছে। সো সে দেখতেছে যে দীন দাস হাত নেড়ে কি জানি বলতেছে। তারপর আবার মহিন্দর আরম্ভ করলো, তার কথা শেষ হতে না হতেই ওদিক থেকে আবার ভায়ামাঝি আরম্ভ করলো। তাহলে ভায়ামাঝি আরম্ভ করেছে, অর্থাৎ ওই সমাবেশে কে কে কথা বলেছে, দীন দাস, মহিন্দর, ভায়ামাঝি। ভারী ধীর নোয়ানো স্বর, শান্তভাবে পরামর্শ নিচ্ছে, যেন রাগ নেই জ্বালা নেই, কারো দু চোখ ধকধক করে জ্বলে উঠছে না, কেউ চিৎকার করে গালাগাল দিচ্ছে না। কপিল দাসের ভারী অবাক লাগে গোটা ব্যাপারটা দেখে। তাহলে কি দেখে অবাক লাগছে? সো কপিল দাসটা যখন ছোট ছিল, অর্থাৎ ওই এককালে যখন তাদের জমি দখল করতে এসেছিল, তখন তিনি দেখেছিল যে মাতালের দিকে ওই স্ত্রী লোকটা দা নিয়ে এগিয়ে যাচ্ছে, কত জোরে জোরে চিল্লাচিল্লি করতেছে, কিন্তু ওদের জমি দখল হয়ে যাবে, ওদের জমি নিয়ে নিচ্ছে, কিন্তু ওরা কিছু একটা বলতেছে না। এটা দেখে তার কাছে অবাক লাগে যে তোমরা কোনো প্রতিবাদ করতেছো না কেন, তোমাদের জমি তো নিয়ে নিবে। তারপরে দেখো কিন্তু কিছুই বলে না সে, বরং নিজেকে সরিয়ে আনে, কয়েক পা পিছিয়ে আসে, কিন্তু ওই কয়েক পা সরে আসতে অনেকটা সময় লেগে যায় তার। কানের কাছে তখনও সে শুনছে, তুই বুড়া মানুষ হে মোরল, তোর কিছু করিবার নাই। যেখান থেকে উঠে এসেছিল সেইখানে সে ফিরে যায়। শুধুই যথাস্থানে ফিরে যাওয়া, শুধুই মেনে নেওয়া তার কেবলই মনে হতে থাকে। তো তার মনে হতে থাকে যে তোমরা তরুণ যুবক মানুষ, তোমরা কোনো প্রতিবাদই করছো না, আর তোমরা বারবার বলছো যে আমি বুড়া মানুষ, আমার আসলে করার কিছুই নাই, তা আসলেই কি আমার করার কিছু নাই? তারপর সে নিজেকে বলে, হ্যাঁ তোর তো করার কিছু নাই, তুই বৃদ্ধ মানুষ, তুই অসাড় হয়ে গেছিস, তোর বার্ধক্য চলে এসেছে, তুই চলে যা, তোর এখানে করার মতো তেমন কিছু নাই। বাচ্চারা লোক সমাগম দেখেই সম্ভবত উঠে এসেছে বিছানা ছেড়ে। মেয়ে বউরা এখানে সেখানে ইতস্তত দাঁড়িয়ে। বাচ্চারা একত্র হলে যা হয়, ততক্ষণে খুনসুটি, দাপাদাপি এবং হাসাহাসি এইসব আরম্ভ হয়ে গিয়েছে। পাথরের উপর ঘষে ঘষে তীর শান দেওয়া তখনও হচ্ছে। মহিন্দরের ছেলে ডাকলো, দাদা তারপর বাঘটার কি হলো? সো ওইখানে অনেকেই তারা দেখো যে বাচ্চারা লোক সমাগম দেখে সম্ভবত উঠে এসেছে বিছানা ছেড়ে। মেয়ে বউরা এখানে সেখানে ইতস্তত দাঁড়িয়ে, তো স্ত্রী লোকরাও দাঁড়িয়ে আছে, মেয়ে এবং স্ত্রীরা একত্র হলে যা হয়। ততক্ষণ খুনসুটি, দাপাদাপি, হাসাহাসি এই আরম্ভ, মানে সবাই এসে একত্রে একটা আড্ডার মতো হয়ে গেছে। পাথরের উপর ঘষে ঘষে তীরে শান দেওয়া তখনও হচ্ছে। তো তখন ওই তীরে শান দিচ্ছে যে যদি তাদের সাথে যুদ্ধ লাগে তাহলে তারা যেন প্রতিবাদ করতে পারে, কিংবা ধরো পরের দিন শিকারে যাওয়ার জন্য তারা তীরে শান দিচ্ছে।
তখন তার নাতি ডেকে বলল যে দাদা বাঘের কি হলো। সেই গল্প কপিল দাসের মনে পড়ে একটু আগে শিকারের গল্প বলতে বলতে সে উঠে গিয়েছিল। তখন আগুনের আলো কিশোরের মুখের উপর চমকাচ্ছে, কে একজন কঞ্চি দিয়ে আগুনটাকে আরেকটু উস্কে দিল। তো বলা হচ্ছে যে আগুনের আলোতে চমকাচ্ছে কিশোরের মুখ এবং কেউ একজন কঞ্চি দিয়ে আগুনটাকে আবার বাড়িয়ে দিয়েছে। আর ওই ঘটনার কারণেই কিনা কে জানে কপিল দাস গল্পটা আবার আরম্ভ করে দিল। হ্যাঁ, বাঘটার লেজ ধরে টানতে টানতে আসছিল সে, ভারী ওজন হয় বাঘের, আর বাঘটা ওদিকে তখনও কিন্তু মরেনি, না বাঘটা বোধহয় মরে গিয়েছিল। তো তখন ওই আগুনটা বেড়ে যাওয়ার পরে তার মনে হয় ওই আগুনটা বেড়ে যাওয়ার কারণেই হয়তো কপিল দাস আবার গল্পটা শুরু করেছে, এবং বলা হচ্ছে যে বাঘটা তখনও মরেনি, আমি টেনে টেনে নিয়ে এসেছিলাম। আবার বলছে বোধহয় মরে গিয়েছে, এত শিওর করে বলতে পারি না। হঠাৎ তার মনে পড়ে যে না, তখন মনে পড়ে যে না না মরে গিয়েছিল, এটা কনফার্ম। কপিল দাস সৎ হয়ে উঠতে চায়, বাচ্চাদের কাছে গল্প বানানো বাদ দেয়। তার স্পষ্ট মনে পড়ে যায় বাঘটার গায়ে বিকট গন্ধ, তীরটা ঠিক বুকের মাঝখানে গিয়ে গেঁথেছিল, একবার এদিক থেকে ওদিক বেরিয়ে গিয়েছিল। অর্থাৎ কার বাঘের শরীরে বিকট গন্ধ ছিল, তীরটা বুকের এদিক থেকে ওদিকে গিয়েছিল এবং রক্ত তখনও বেরোচ্ছিল গল গল করে। আর ওই সময় বিকেল বেলায় প্রাণনগর জঙ্গলের ধারে একটা লোক ছিল না চারদিকে কোথাও। বলছিল বাঘটা যখন মরে গেছে সে যখন টেনে টেনে নিয়ে আসছিল ওই প্রাণনগরের জঙ্গলের কাছে আর কেউ ছিল না। তাহলে কোন জঙ্গলে বাঘ ছিল? প্রাণনগর জঙ্গলে, এবং তিনি সেখানেই বাঘকে মেরেছিলেন। তারপরে দেখো সে চিৎকার করে বাবাকে ডাকছিল, বন্ধুদের ডাকছিল, আর ঠিক তখনই হঠাৎ পাশের ঝোপ থেকে কি একটা জানোয়ার লাফ দিয়ে বেরিয়ে বায়ে ছুটা শুরু করলো। ওই জানোয়ারটা দেখেই সে এ পর্যন্ত বলে থামে, নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে, আর কেমন করে বলবে যে শেয়াল দেখে সে ভয় পেয়ে পালিয়েছিল। তারপর তার কি হলো বাচ্চারা সমস্যরে জিজ্ঞেস করলে সে হঠাৎ হেসে ওঠে। তাহলে এখানে চমৎকার শব্দ। সো সে যখন ওই বাঘটাকে নিয়ে আসছিল তখন অন্ধকার থেকে বা ধরো আশেপাশ থেকে ঝোপঝাড় থেকে একটা পশু বের হয়ে আসে, একটা জানোয়ার। সেই জানোয়ার ছিল একটা শেয়াল। যে বাঘকে মেরেছে তার তো শেয়াল দেখে ভয় পাওয়ার কথা না, কিন্তু ওই শেয়ালকে দেখে সে ভয়ে বাঘ রেখে দৌড়ে চলে এসেছে। এখন এই কথা বললে তো তার দুর্বলতা প্রকাশ পায়। সো তাই সে নিজে নিজে হেসে উঠলো যে লোক আমি বাঘকে মেরেছি সেই আমি একটা শেয়ালকে দেখে সেখান থেকে দৌড়ে চলে এসেছি। শেয়াল দেখে সে ভয়ানক ভয় পেয়েছিল। তারপর কি হইলো বাচ্চারা সমস্যারে জিজ্ঞেস করলো যে এরপরে কি হলো দাদু? কপিল দাস তখন নিজের আলাদা অস্তিত্ব আর অনুভব করাতে পারে না। তীরে শান দেবার সময় কি রকম করে পাথরের উপর ঘষতে হয় তাই দেখায়। তখন আর গল্প নিয়ে সে বেশি আগায় না। সো কিভাবে তীরে শান দিতে হয়, তীরের মাথাটাকে কিভাবে চোখা করতে হয় সেটা সে দেখাচ্ছে। একজনের হাত থেকে বাঁশিটা টেনে নিয়ে ফু দিয়ে একটা বহু পুরনো সুর বাজায়। সো সে একজনের হাত থেকে একটা বাঁশি টেনে নিয়ে একটা বহু পুরনো সুর বাজাচ্ছে। কি বাজালো? কি বাজালো দাদা? প্রশ্ন হলে সে ভাঙা ভাঙা গলায় গানটা গায়। ফকির বলে ঢুলুক বাজে, ভালুক নাচে ঝাম, হাইরে হালমাল কই গেলু রে। সো এই গানটা সে গেল, যে বাঁশির সুর দিয়ে সে প্রথমে একটা গান বাজালো। তারপর তার নাতিরে জিজ্ঞেস করলো যে দাদা দাদা কী বাজালে? তখন সে বললো যে আমি ফকির বলে ঢুলুক বাজে, ভালুক নাচে ঝাম, হাইরে হালমাল কই গেলু রে। গানটি শুনে বাচ্চারাও গাইতে শুরু করে। বুড়ার ভীমরতি হয়েছে ভেবে মেয়েরা কেউ কেউ মনোযোগ দেয় বাচ্চাদের জটলার দিকে। বড়রা যেখানে সভা বসিয়েছে সেখান থেকেও কেউ একজন চিৎকার করে গোলমাল বন্ধ করতে বলে, কিন্তু বাচ্চাদের থামাবে কে? মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিলা তৈরিতে ব্যস্ত ছিল। তাহলে মহিন্দরের ছেলে ওই যে সুখদাস, সে হচ্ছে তোমার বাঁশের ওই তীর রেডি করছে বাঁশের তৈরি দিয়ে বা বাঁশ দিয়ে বাঁশের জন্য। কপিল দাস তার হাত থেকে কেড়ে নিল ধনুকটা, বলল দেখ কেমন করে পরাতে হয় ধনুক। তো তখন সে নাতির হাত থেকে নিয়ে বললো যে আমি ধনুকটা পরাই। সো যখন সে গান গাইতে শুরু করলো বাঁশির সুরে, ছোট বাচ্চারাও গান গাওয়া শুরু করলো। সেটা দেখে বউরা ভাবছে যে বুড়োর কপিলের বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। আর ওই দিক থেকে একজন ডাক দিয়ে বলল ওই সমাবেশ থেকে যে বুড়োকে থামতে বলো, বাচ্চাদেরকে বললো যে থামো। কিন্তু বাচ্চাদেরকে কে থামাবে? ওরা নিজেদের মতো চিল্লাচ্ছে। তখন তার নাতি যে হচ্ছে বাঁশ দিয়ে তীর ধনুকের কাজ করছিল সেটা টান দিয়ে নিয়ে এসে বলছে যে কিভাবে তোমার ধনুকে তীর বরাতে হয় আর কিভাবে শিকার করতে হয় আমি দেখাচ্ছি। বাচ্চারা তখন ঘিরে দাঁড়ায় বুড়োর চারদিকে। কপিল দাস হাঁটু ভেঙে ধনুকের এক মাথা ধরে ঝুলে পড়ে ধনুকটা নোয়ায়, অর্থাৎ সে একদিকে ঝুলে পড়ে ধনুকটাকে সে নোয়াচ্ছে। তারপর বা হাতে ছিলার ফাঁসটা ধনুকের মাথায় ঢুকাতে চায়,
কিন্তু প্রথমবারই পারে না। সো সে বা হাত দিয়ে ধনুকের ছিলায় দিয়ে প্রথমবার করতে চায়, প্রথমবার হয় না। ডান হাত তীর ভীষণভাবে কাঁপতে থাকে, ডান হাতটা তার ভীষণভাবে কাঁপতে থাকে, তীর না, তার ডান হাতটা কাঁপতে থাকে বাম হাত দিয়ে, যেহেতু বয়স হয়েছে। বাচ্চারা বুড়োর কাণ্ড দেখে সমস্যারে বলে, পারবি নাই দাদা, তুই পারবি নাই। বলছে, দাদা তুমি পারবা না এখন আর তীর মারতে, থামো থামো। কিন্তু পারে সে, ওই কাঁপা কাঁপা হাতেই সে ছিলা পরিয়ে দেয় ধনুকের, তারপর উঠে দাঁড়িয়ে ছিলা টেনে ধনুকের একটা টঙ্কার তুলে, আর টঙ্কার মানে হচ্ছে ধনুকের শব্দ, ওই যে মারলে যে শব্দটা ওঠে ওটাকে টঙ্কার বলা হয়, ধনুকের ছোড়ার শব্দকে টঙ্কার বলে। ভারী সুন্দর টান টান আওয়াজ হয় তাতে। এরপরও বুড়া থামে না, একটা সানানো তীর নেয় হাতে এবং তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাক করে সামনের দিকে একবার ডাইনে একবার বায়ে, বুড়ো ভয়ে ভয়ে মস্করা করে যেন, অর্থাৎ সে একবার বামে একবার ডাইনে কোন দিকে মারবে মস্করা করতেছে। বাচ্চারা তাতেই হই হই করে ওঠে। আর এরকম হই হই শুনেই সম্ভবত কপিল দাস তীরটা 2 আঙ্গুলের ফাঁকে চেপে ছিলা ধরে টানে টেনে ধনুকের নিশানা করে অন্ধকারের দিকে। মহিন্দরের ছেলে বলে, দাদা তীরটা ছুটে যাবে, দাদা মোর তীরটা ছুটে যাবে। কিন্তু কপিল দাস নাতির মিনতি শুনতে পায় কিনা বোঝা যায় না, সে সত্যি সত্যি তীরটা ছেড়ে দেয় আর বাতাস কাটার শব্দ করে তীরটা অন্ধকারের দিকে ছুটে যায়। চারদিকে মানুষের বসত, মেয়েরা বুড়োরা কাণ্ড লক্ষ্য করে হা হা করে ওঠে। সবার মানুষদের মধ্যে থেকেও কয়েকজন এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে বুড়া কপিল দাস আরেকটা তীর হাতে তুলে নিয়েছে। সবাই যখন নিষেধ করছে তখন সে দ্বিতীয় তীরটাও সামনের অন্ধকারের দিকে নিশানা করে ছুড়ে দিয়েছে। এবং ওই কাণ্ড ঘটে যাওয়ার ব্যাপারটা আর ছেলে মানুষই তামাশার পর্যায়ে থাকে না। সো এখানে কাহিনীটা হচ্ছে কি, সে একবার তুলে অন্ধকারে তীর ছুটে দিয়েছে, আর ওইদিকে তার নাতি বলছে যে, দাদা তুই পারবি না, আমার তীরটা অন্ধকারে চলে যাবে। সো সে অন্ধকারে একটা তীর মারছে। তীর মারার পরে আশেপাশের মানুষ যারা মহিলারা ছিল এবং ওই সমাবেশে যারা একত্রিত হচ্ছিল যে জমি দখল হয়ে গেলে কি করবে, সবাই দৌড়ে আসছে। আয়সা দেখে যে ততক্ষণে সে 2 নম্বর তীরটাও মারছে। তখন সবাই বুঝে গেছে যে বুড়ো আসলে এখানে ফাইজলামি বা দুষ্টামি করতেছে না, সে ইচ্ছে করেই ওই দিকে মারতেছে। দূর থেকে মহিন্দর চিৎকার করে উঠে, বিন্নি গালাগাল করতে বিন্নি বলতে কি মহিন্দরের বউ, তো মহিন্দর চিৎকার করে ওঠে, মহিন্দরের বউ গালাগাল আরম্ভ করে। কিন্তু বুড়া তখন হাসছে কেমন দেখো, যেন সে কিশোরকালে ফিরে গিয়েছে। জীবনে প্রথম নিশানা ভেদ করে যে খুশি সে পেয়েছিল সেই খুশি যেন এখন আবার পেল। সে শান দেয়া আরও একখানা তীর হাতে তুলে নিয়েছে। ওদিক পেছন থেকে দিন দাস চিৎকার করে বলছে, ধর বুড়াটাকে। তাহলে দেখো, দিন দাস বলছে ধর বুড়াটাকে, ধরে কারে লে ধনুক খান। তো বলা হচ্ছে কারে লে মানে কেড়ে নেওয়ার কথা বলছে, যে বুড়াকে, দিন দাস বলছে বুড়াকে ধর, বুড়াকে ধরে ওর ধনুকটা কেড়ে নে। তাহলে বুড়া থেকে ধনুকটা কেড়ে নেওয়ার কথা কে বলছিল? দিন দাস বলছিল। তাহলে পরীক্ষা যদি আসে বুড়ো থেকে ধনুকটা কেড়ে নেওয়ার কথা কে বলছিল? দিন দাস বলছিল। সেই চিৎকার বুড়োর কানে পৌঁছায় না। কেউ পেছনে তাকে ধরতে আসছে কিনা সেদিকে তার ভ্রুক্ষেপ নেই, মানে কেউ পিছন দিকে তাকে আটকাবে কিনা সেটা নিয়েও বুড়ো চিন্তা করছে না। কপিল দাস বুড়ো 2 হাতে তীর ধনুক নিয়ে সামনের অন্ধকারের দিকে চলতে থাকে। বিমূঢ় মানুষজনের চোখের সামনে দিয়েই সে অনায়াসে অন্ধকার, গাছপালা, কৈশোর এবং আদিম উল্লাসের মধ্যে চলে যায়। আর সেখান থেকে সে তার তৃতীয় তীরটা সঠিক নিশানায় ছুড়বার জন্য তৈরি হতে থাকে। গল্পটা এখানেই শেষ। সো এই যে বৃদ্ধ কপিল দাস, সে কেন তীর মারছে? তীর মারছে সে অনুমান করে মারছে যে ওই যারা তাদের বসতবাড়ি দখল করতে আসছে, এখানে কেউ তো আর বসতবাড়ি দখল রক্ষার জন্য কোনো কাজ করতেছে না। আর তার বারবার মনে হচ্ছিল যে তুই বুড়া মানুষ, তুই কিছুই করতে পারবি না, তার বার্ধক্যের অক্ষমতা বা অসারতা। সো এই মানুষগুলো, তাদের মধ্যে কোনো চিন্তা নাই, তারা হাসি ঠাট্টা তামাশা করতেছে। ওই জায়গা থেকে বুড়ো এই বয়সে এসেও প্রতিবাদের সুর জানিয়ে সে তার জায়গা থেকে তীরগুলো ছুড়ে দিয়েছে যে আমি আমার ভূমি তোমাদেরকে নিতে দিব না। সমতলের মানুষরা, মানে সাধারণ মানুষরা সাঁওতালদের ভূমি দখল করতে চায়। সো বৃদ্ধ বয়সে বুড়োর ওই প্রতিবাদের সুর এবং একটা বিকাল থেকে শুরু করে রাত হওয়া পর্যন্ত ঘটনাটা এখানে উল্লেখিত হয়েছে। সো এই ছিল পুরো ঘটনাটা। আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস করেছ তাদের একটা এমসিকিউ মিস হওয়ার কথা না, আমি যেভাবে লাইন বাই লাইন পড়িয়েছি। আর যেখান থেকে এমসিকিউ আসতে পারে সবগুলো কিন্তু আমি কালার করে দিয়েছি। সো এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই এবং আমি পুরোটাকে ব্যাখ্যা করে দিয়েছি। এখন সৃজনশীল আসলে পুরো ঘটনাটা তুমি জানো কি হয়েছে, আরাম করতেছিল, তারপর বিভিন্ন ঘটনা, এমসিকিউ, এই তথ্যগুলোকে নোট করে করে পড়লে তুমি এইখান থেকে সর্বোচ্চ নাম্বার পাবা। তুমি এমসিকিউতে ভালো করবা, তুমি সিকিউতেও ভালো করবা, তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করবা, সেখানে লিখিত পরীক্ষায় তুমি দারুণভাবে উত্তর করতে পারবা। সো এই ছিল পুরো গল্পটা। আমরা যদি এই
গল্পটাকে ভালোভাবে দেখি এবং এর মূল বক্তব্যটা যদি পড়ি যে এখানে আসলে কি বোঝানো হচ্ছে। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটি কপিল দাস নামে এক প্রবীণ ব্যক্তির বীরত্বগাথা এবং অতীতের স্মৃতি রোমন্থন করার এক কথামালা। গল্পের নায়ক কপিল দাস একজন বৃদ্ধ সাঁওতাল। তিনি একজন প্রাক্তন মোড়ল বা সাঁওতালদের গোষ্ঠী প্রধান। মোড়ল মানে কি? গোষ্ঠী প্রধান। বর্তমানে বয়সের ভারে ঝিমিয়ে পড়া সকলের কাছে নিতান্তই অপ্রয়োজনীয় কপিল দাস অনেকটাই শান্ত এবং স্থবির। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর মতোই অবস্থা তার, যে নদীতে এখন প্রচণ্ড বাতাসেও পানি কাঁপন ধরে না। নদীর উপর তৈরিকৃত সাঁকোর উপর দিয়ে বড় ট্রাক গেলেও সেই পানিতে যেন কোনো টলমল ভাব নেই। নদীর স্রোত আজকাল শান্ত এবং ধীরস্থির ভাব ধরা থাকে। কপিল দাস জীবনের এই দ্বার প্রান্তে এসে মনে করেন প্রকৃতি সব কিছুই যেন স্বাভাবিক, যুগ যুগ ধরে এমনই হয়ে আসছে। চারপাশের কোনো ঘটনাই তিনি কর্ণপাত করেন না। তিনি বলছে এটাই তো প্রকৃতির নিয়ম, আমাদের বয়স বাড়বে, আমরা বৃদ্ধ হব এবং সব কিছুরই একটা গতি থেমে যাবে এবং এই থামার মধ্যে দিয়েও আস্তে ধীরে জীবন এগিয়ে যাবে। এটাই পৃথিবী, এটাই প্রকৃতির নিয়ম। কে বাঁশি বাজালো, কার সবজি ক্ষেত নষ্ট হলো, কে ঝগড়া বাঁধালো, এসব কোনো কিছুতে আজকাল কপিল দাস কোনো আগ্রহ দেখান না। তার মতে ঝগড়াঝাটি, জন্ম মৃত্যু সবই একটার সাথে আরেকটা মেলানো। তার মনে হয় সংসারের ভিতরে শান্ত ধীর নির্বিচ্ছিন্ন একটা স্রোত আছে। তাই তিনি গা ছাড়া পরিতৃপ্ত ভাব নিয়ে অতীতের নানা রকম স্মৃতি রোমন্থন করেন। কিশোর বয়সে তার ছোটাছুটি দুরন্তপনার দৃশ্যগুলো ভেসে ওঠে তার সামনে। তার শিকারের গল্প, তীর ধনুক ছোড়ার গল্প, মানুয়েল পাদ্রিকে নদীতে ধাক্কা দিয়ে মেরে ফেলে দেওয়ার কথা, সব কিছুই যেন মানে ধাক্কা মেরে ফেলে দেওয়া আর কি, ধাক্কা মেরে ফেলে দেওয়া অর্থাৎ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই কথা যেন একে একে ধরা দেয় চোখের সামনে। একদিন হঠাৎ তিনি জানতে পারেন মহাজন তাদের সাঁওতাল বস্তিটা তুলে দেবেন, সেখানে ধানের আবাদ করবেন। কপিল দাস সে কথা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তার ঐতিহ্য মাখা বাপদাদার ভিটেমাটি এভাবে ছেড়ে দিতে হবে, এ কঠিন সত্য তিনি মানতে পারছেন না। তার ছেলের ভূমি রক্ষা নিয়ে অন্যদের সাথে যখন সলা পরামর্শ করে তখন তারা তাকে গুরুত্ব দেয় না। তারা তার প্রতি এ ধারণা পোষণ করে যে তাই বুড়া মানুষ কিছু করতে পারবে না, যা কপিল দাসকে কষ্ট দেয়। সবার কাছে কপিল দাস বৃদ্ধ আর গুরুত্বহীন হলেও শিশুদের কাছে তিনি খুব আগ্রহের ব্যক্তি। তার গল্প তারা মনোযোগ দিয়ে শুনে, তাদের আগ্রহ এবং উৎসাহ কপিল দাসকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। তিনি তার বয়সকে অতিক্রম করে আকস্মিকভাবে গতিপ্রাপ্ত হন, হাতে তুলে নেন তীর ধনুক। তিনি হয়ে ওঠেন জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামের এক আপোষহীন যোদ্ধা। জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা লড়বার জন্য নিজেকে তিনি সময়ের হাতে তুলে দেন। তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই তিনি আত্মদিঘী সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। অর্থাৎ তার জীবনের শেষ কাজ তার ভূমি রক্ষা করা, সংগ্রাম করা, প্রতিবাদ জানানো। এই কাজটা তিনি করছেন বৃদ্ধ হয়েও, যেখানে তিনি নিজেকে বলতেন বা মানুষ বলতো যে তুই বুড়া মানুষ, কিছুই করতে পারবি না। তিনি আপোষহীন সংগ্রামে নেমেছেন, কিন্তু যুবকরা বসে আছেন, তার ছেলেরা গল্পগুজব করছেন। এই হচ্ছে মূল গল্পটা। গুরুত্বপূর্ণ চরিত্র কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে প্রধান চরিত্র পাই কপিল দাস, তার নাতিদের মহাজনদের, কপিল দাসের দুই ছেলে মহিন্দর দীন দাস এবং কপিল দাসের কুকুরকে দেখতে পাই। এছাড়াও কাহিনী সংগঠনে ভূমিকা রেখেছে সলিমউদ্দিন এবং মহিন্দরের বউ বিন্নি। ঠিক আছে। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পের নায়ক কপিল দাস একজন সাঁওতাল প্রবীণ, যিনি বয়সের ভারে ঝিমিয়ে পড়া, সকলের কাছে নিতান্তই অপ্রয়োজনীয় একজন ব্যক্তি। শুধু শিশুদের কাছে তিনি গুরুত্বপূর্ণ। তার প্রতি শিশুদের এই গুরুত্ব তাকে নতুন চেতনায় উজ্জীবিত করে। হাতে তুলে নেন তীর ধনুক, ভূমি রক্ষায় শেষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মূলত গল্পের প্রথম দিকে তিনি স্থবির থাকলেও শেষে বীরত্বের বহিঃপ্রকাশ ঘটে এই তোমার হচ্ছে কপিল দাস মুর্মু। কপিল দাসকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছে কপিল দাসের নাতিরা, যাদের উপস্থিতি সরব না হলে তাদের প্রভাব গল্পের মোড় ঘুরিয়ে দেয়। মানে বলা হচ্ছে যাদের উপস্থিতি সরব না হলেও, তাদের উপস্থিতি এতটা গুরুত্ব না রাখলেও গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তাদের উৎসাহের জের ধরেই কপিল দাস যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মহাজনের কথা গল্পে প্রত্যক্ষভাবে তেমন উল্লেখ না থাকলেও পুরো গল্প জুড়েই তার অস্তিত্ব বিদ্যমান ছিল, যিনি মূলত সাঁওতালদের অত্যাচার ও নির্যাতন করেন, তাদের ভূমি দখল করতে চান। মূলত মহাজন ভদ্রবেশী একজন, বলা হচ্ছে যিনি মহাজন টাইপের লোক, অর্থাৎ মহাজনরা তারা ভদ্রলোকে ভদ্রবেশী হিসাবে এসে তাদের সেই জমি দখল করতে চায়। মহিন্দর দীন দাস কপিল দাসের দুই ছেলে, কপিল দাসের দুই ছেলেও এখানে দুইটা চিত্র দেওয়া হয়েছে তোমার দুইজনের, বাট এখানে হচ্ছে মহিন্দর এবং দীন দাস তো হচ্ছে কপিল দাসের দুই ছেলে, এবং মহিন্দরের ছেলে হচ্ছে তোমার সুখদাস, আর সুখদেব ছিল, সুখদেবের ছেলে হচ্ছে চতুর্মাঝি। তারপর হচ্ছে তোমার দীনেশ কিঙ্কুর। এই চরিত্রগুলো সম্পর্কে একটু জেনে রাখবা। দীনেশ কিস্কুর বাসায় কি হয়েছিল, কিংবা হচ্ছে তোমার মহিন্দরের কি হয়েছে, ট্রাক্টর কে চালিয়েছিল, এগুলাকে একটু তথ্যগুলাকে তোমরা জেনে রাখবা। তোমার
কপিল দাসের কিশোর বয়সের সঙ্গী ছিল, এটা কপিল হবে, অপিল হয়ে গেছে। কপিল দাস যখন শিকার করতো তখন কালো রঙের কুকুরটাকে নিয়ে যেত। নামকরণ কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পের নামকরণ নির্ধারণ হয়েছে গল্পের প্রধান চরিত্রকে ভিত্তি করে, যেখানে কপিল দাস একজন প্রবীণ সাঁওতাল। বলা হচ্ছে যে তারকে কেন্দ্র করে তার জীবনের শেষ কাজ হিসেবে দেশ রক্ষাটাকে গুরুত্ব দিয়ে বা নিজেদের জাতিসত্তাকে রক্ষার গুরুত্ব দিয়ে কপিল দাস মুর্মুর শেষ কাজ বলা হচ্ছে। রূপশ্রেণী কপিল দাস মুর্মুর শেষ কাজ বাংলা সাহিত্যের একটি সার্থক ছোট গল্প। এই গল্পের প্লট, সূচনা, পরিণতি সবকিছুই ছোট গল্পের বৈশিষ্ট্যকে ধারণ করেছে। কপিল দাস মুর্মুর শেষ কাজ উত্তম পুরুষের জবানে প্রমিত ভাষায় লিখিত চমৎকার এক গদ্যশৈলী উদাহরণ। লেখক অত্যন্ত সরল ও সাবলীল ভাষায় কাহিনীটি উপস্থাপন করেছেন, যা তার শিল্প কুশলতার সাক্ষ্য বহন করে। কিছু শব্দ আছে। শূন্য বলতে আকাশ, কিষাণ মানে কৃষক বা চাষি, চকিত মানে চমকিত বা আকস্মিক, সান্তাল মানে সাঁওতাল, খেই মানে সূত্র, প্রসঙ্গ বা ধারা, ভীমরতি মানে বার্ধক্যজনিত বা বুদ্ধি ভ্রংশত, অর্থাৎ বয়স বেড়ে যাওয়ার কারণে মাথা ঠিকমতো কাজ না করাকে ভীমরতি বলে। সাঁকো মানে সেতু বা পুল, বাঁশের সাঁকো। দিগন্ত মানে পৃথিবীর সীমা থেকে আকাশের সঙ্গে মিশে গেছে মনে হয়। প্রকাণ্ড মানে বড়, মস্ত অথবা বিশাল। শানানো মানে হচ্ছে শান দেওয়া বা তীক্ষ্ণ করা, অর্থাৎ বলে না শান দেওয়া হচ্ছে, শান দেওয়া হচ্ছে মানে কি ধারালো করা হচ্ছে। স্বর মানে গলার আওয়াজ। উৎক্ষিপ্ত মানে ঊর্ধ্বে নিক্ষিপ্ত, অর্থাৎ উপরে আমরা ছেড়েছি, ওটাকে বলা হয় উৎক্ষিপ্ত। কুণ্ডলী মানে গুল করে পাকানো হয়ে বসা, একত্রে গুল করে সবাই বসলে সেটাকে কুণ্ডলী, যে কুণ্ডলী পাকাচ্ছে। মহাজন মানে সুদের বিনিময়ে ঋণ দেওয়া যার পেশা। বার্ধক্য মানে বৃদ্ধ বয়স। কঞ্চি মানে বাঁশের সরু শাখা, বাঁশের সরু বাঁশটাকে কঞ্চি বলা হয়। দিব্যি মানে ভালোভাবে। ভ্রুক্ষেপ মানে হচ্ছে সহ্য করা বা তোমার দৃষ্টি নিক্ষেপ করা, অর্থাৎ ভ্রুক্ষেপ করা মানে সহ্যকরণ বা ফিরেও তাকায় না এমন একটা বাস বিষয়। নিশানা মানে লক্ষ্য করা, তাক করা বা পতাকা, এরকমকে বলা হয় নিশানা মানে লক্ষ্য আর কি। নিশান মানে পতাকা, নিশানা মানে কোনো কিছুকে লক্ষ্য স্থির করা। কঠিন অংশের ব্যাখ্যা, এখানে আমরা রিটেনের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রিটেন কিংবা সৃজনশীল পরীক্ষার জন্য যে তোমার প্রশ্নগুলো থাকে সেগুলো দিয়েছি। ঠিক এই ধরনের একটা গা ছাড়া পরিতৃপ্ত ভাব আজকাল তাকে প্রায়ই পেয়ে বসে। তোর তীর কীরকম নিখুঁত নিশানায় গিয়ে বিত্ত, কপিল দাস মনে নাই সে কথা নিজেকে নিজে বলছে। বুড়া দাদা তোমার বস্তিটা আর এইটে থাকবে নাই, এই বছরই এইটে ধানের আবাদ হবে। গন্ধ বেরোচ্ছে কাটামাটির ভেতর থেকে। তুই বুড়া মানুষ হে মুরল, তোর কিছু করার নাই। নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে জীবনে প্রথম নিশান ভেদ করার খুশি পেয়ে বসেছে যখন সে শেষের দিকে নিশানা ত্যাগ করে, আর সেখান থেকে সে তৃতীয় তীরটা সঠিক নিশানায় তৈরি হতে থাকে। সো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছো এবং ক্লাস করছো এবং অনেকে ফ্রি ক্লাসও করে আমাদের, সো তারা আমাদের পেইড ব্যাচে যে কোনো ধরনের সমস্যা বোধ করলে, তুমি আমাদের ব্যাচে ভর্তি হয়েছো, তোমাকে ধরে ধরে পড়ানোটা আমাদের কাজ। তারপরেও তোমার যে কোনো সমস্যা বোধ করলে তুমি আমাকে এই নাম্বারে নক দিতে পারো। এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমাদের বিকাশ নাম্বার, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি ফোন দিয়ে কথা বলতে পারো। তোমার এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো সমস্যাকে অধিক গুরুত্ব দিয়ে সমাধান করে দেওয়া হবে আমাদের অন্যতম কাজ। আর যারা ফ্রিতে ক্লাস করে তারা আমাদের বিভিন্ন ব্যাচে যুক্ত হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে। তোমার কোনো ছোট ভাই বোনকে যদি মনে করে যে না ভাইয়ারা এত ধরে ধরে এত গুরুত্ব দিয়ে এত সময় নিয়ে বিষয়টা পড়িয়ে থাকেন, ভাইয়াদের ব্যাচে ভর্তি হলে অনেকে ভালো কিছু করতে পারে, সেই ক্ষেত্রে তুমি তোমার বন্ধু বান্ধবকে আমাদের এই ব্যাচে যুক্ত করে দিতে পারো। এটা হচ্ছে আমাদের নাম্বার। সো তাদেরকে বলতে পারো যে এই নাম্বারে যোগাযোগ করো। এবং তোমরা যারা পেইড ব্যাচে আছো, আমাদের মূল টার্গেট তোমাকে সেরা সেবাটা দেয়া, আমাদের মূল টার্গেট তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য তৈরি করা, আমাদের মূল টার্গেট তোমাকে স্বপ্ন পর্যন্ত এগিয়ে দিয়ে যাওয়া। সো আমরা ধরে ধরে সব কিছু গুছিয়ে শেষ করে দিলে আমার বিশ্বাস তোমার দ্বারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে ভালো কিছু করা সম্ভব এবং তুমি তোমার ভর্তি যুদ্ধে অন্যান্যদের চাইতে এগিয়ে যাবে। ধরে ধরে বুঝে বুঝে পড়লে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং এইচএসসি উভয় ক্ষেত্রেই ভালো করা সম্ভব। সো এইখানে আমি একেবারে সব কিছু দিয়ে দিয়েছি। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো তোমাদেরকে আমরা পিডিএফটাও দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটে পিডিএফটা পেয়ে যাবা। ওই পিডিএফটা পড়লে পিডিএফে আমরা এমসিকিউ দিয়ে দিচ্ছি, এইটার উপরে প্রায় 150 এমসিকিউ এবং প্রতিটা লাইনকে আমি ভালো করে পড়িয়ে দিচ্ছি। ভালো করে লাইন পড়ার পর এমসিকিউগুলো প্র্যাকটিস করে গেলে তুমি বাংলাদেশের যে কোনো এইচএসসির বোর্ড পরীক্ষা বলো, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বলো, আমি যে বলেছি একেবারে A to
টু জেড আলোচনা করেছি আজকে এবং আলোচনা করব, সেই এ টু জেড কিন্তু আমরা শেষ করে দিয়েছি। এত ধরে ধরে ব্যাখ্যা করে বোঝানোর পর আমার মনে হয় না তোমার কোনো বিষয়ে সমস্যা থাকবে, কোনো প্রশ্ন থাকবে, থাকলেও আমার নাম্বারে তুমি চটজলদি বলে দাও। আমরা চাই তোমাকে সেরা সেবাটা দিতে। আমরা চাই আমাদের পেইড ব্যাচের মাধ্যমে তোমাকে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে অন্যান্যদের চাইতে অনেক বেশি এগিয়ে দিতে। আমাদের মূল টার্গেট আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টকে যত্ন সহকারে প্রতিটা ক্লাস নিয়ে একেবারে পরিপক্ক করে গড়ে তোলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা আবারও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আশা করি এ টু জেড কপিল দাস মুর্মুর শেষ কাজটা তুমি বুঝে গিয়েছো। আসসালামু আলাইকুম।